আপনি কেন আমার জীবনটা এভাবে নষ্ট করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমাকে এভাবে মিথ্যা ভালোবাসার মায়ে জড়াতে চাইছেন? আমি আপনার থেকে দূরে থাকতে চাই। তোর আবার কি হলো? এইভাবে কথা বলছিস কেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি হয় আমাকে সারা জীবনের জন্য আপনার করে নেন, না হয় আমাকে দূরে সরিয়ে দেন। আমি কিচ্ছু বলবো না, তবু আমাকে বিয়ে করে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবেন না। এটা আমি মেনে নিতে পারবো না। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো ভাবলি কি করে? তুই আমার কাছে টিস্যুর মতো, দু একদিন ব্যবহার করে রাস্তায় ছেড়ে ফেলে দিব। তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? থাকস তো আমার বাড়িতে, আবার বড় বড় কথা বলছিস। আপনি একদিন আমার জন্য অনেক কান্না করবেন, আমার পা ধরে মাপ চাইবেন, কিন্তু সেদিন আমি আপনাকে এভাবেই দূরে সরিয়ে দেব। তুই ভাবলি কি করে আমি তোর জন্য কান্না করব? এটা কোনো দিনই সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটা সময় বলে দেবে। তবে একটা কথা শুনে রাখেন, সেদিন হয়তো আমি আপনাকে মাফ করে দিতে পারবো, কিন্তু একসাথে চলার পথে সঙ্গী হতে পারবো না। হয়তো নতুন কেউ চলে আসবে আমার জীবনে, যাকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করতে হবে। তোর এই ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে। আমি তোর কাছে কখনো মাপ চাইব না, তুই দেখে নিস। এই আবির, আবির, ওঠ। আর কত ঘুমাবি? হ্যাঁ আম্মু, আর একটু ঘুমিয়ে নেই। তুই ঘুমা, আমি তোর আব্বুর সাথে হাসপাতালে গেলাম। আমাদের আসতে দেরি হবে, তুই কিন্তু বাড়িতেই থাকবি। ঠিক আছে আম্মু। আম্মু চলে গেল, আমি এবার ঘুমের দেশে হারিয়ে গেলাম। সারাদিন মুক্ত পাখির মতো উড়ে বেড়ালাম। বিকেলে বাড়ি এসে দেখি বাড়ির বাইরে অনেক লোক ভিড় করে দাঁড়িয়েছে। আমি ভিড় ঠেলে ভিতরে গেলাম। সামনে তাকাতে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমার আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আব্বু আম্মুর মাথার কাছে মামা মামি বসে আছে। আমি এক চিৎকার দিয়ে আব্বু আম্মুকে জোরে ধরে কান্না করে দিলাম। আজকে আমার আব্বু আম্মু কিতিম করে চলে গেল। দুপুরে আব্বু আম্মুকে খবর দিয়ে বাড়ি চলে আসলাম। রুমে এসে আব্বু আম্মুর ছবি বুকে জড়িয়ে কান্না করে দিলাম। সারাদিন কিছু না খাওয়াতে আমি জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে নতুন বিছানায় আবিষ্কার করলাম। হঠাৎ বাড়ির চেঁচামেচি শুনতে পেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখি মামা নানার মাঝে আমার আম্মুকে নিয়ে কথা কাটাকাটি চলছে। চলবে না বা কেন? আমার আম্মু তো বিয়ের রাতে আব্বুর হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। নানা বা এই বাড়ির মান সম্মানের কথা একবারের জন্য চিন্তা করেনি। সেখানে রাগারাগি করাটাই তো স্বাভাবিক। আমি বারান্দা থেকে রুমে চলে আসলাম। একটু পর মামি এসে আমাকে খাবার খেয়ে দিয়ে চলে গেল। আমি ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ঘুম ভেঙে যায়। আমি ব্যাগ থেকে আব্বু আম্মুর ছবি বের করে ছবিতে হাত বুলিয়ে কান্না করে নিলাম। আমার কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে তিশা এসে আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। এই এতিমের বাচ্চা এতিম, তোর জন্য কি শান্তিতে ঘুমাতেও পারবো না? কেন যে আব্বুর এইসব রাস্তার ছেলেদের তুলে এনে বাড়িতে আশ্রয় দেয় আল্লাহ জানে। আবার যদি কান্না করেছিস তাহলে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। তিশা চলে গেলে আমি ফুপে ফুপে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে একসময় আব্বু আম্মুর ছবি বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে গেলাম নাস্তা করার জন্য। আমাকে দেখে তিশা রেগে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে নিচে এসেছিস? যা উপরে যা। তিশা, দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। ভুলে যেও না, আবির তোমার ফুফাতো ভাই। ভদ্র ভাষায় আবিরের সাথে কথা বলবে। কার সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলছো তুমি? ওর মা তো তোমাদের মুখে চুনকালি মাখিয়ে ওই ছোট লোকের বাচ্চার সাথে পালিয়ে গেছিল। তারপরেও ওই ছোট লোকের বাচ্চার পক্ষ নিয়ে তুমি কথা বলবে? তোমার মন মানসিকতা এত নিচু, সেটা জানতাম না। বৌমা, তোমার এত বড় সাহস! তুমি তিশার গায়ে হাত তুলছো? তিশা কি ভুল বলছে? বাবা, আপনি এই কথা বলতে পারলেন? মৌমি আপনার মেয়ে হয়। মানলাম মৌমি একটা ভুল করে ফেলেছে, আপনি বাবা হয়ে পারেন না মৌমিকে ক্ষমা করে দিতে? না, পারি না। ওই মেয়ে আমার মান সম্মান সব মাটিতে মিশে দিয়েছে। ওই ছেলেটাকে হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আমাদের কথা একবারের জন্য ভেবে দেখছে আমরা কিভাবে সমাজে মুখ দেখাবো? মানলাম মৌমি ভুল করেছে, কিন্তু তোমার কি মনে হয় না বাবা হিসাবে একবারের জন্য হলেও মৌমিকে দেখতে যাওয়া উচিত ছিল? কিন্তু তুমি সেই অভিমান নিয়েই বসে আছো। মৌমি পালিয়ে গেছে তোমার জন্য। সেদিন যদি তুমি মৌমির বিয়ে ঠিক করার আগে তার মতামত জেনে নিতে, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। তোরা বলতে চাইছিস ভুলটা আমি করছি? হ্যাঁ, ভুলটা তোমারই। আর একটা কথা শুনে রাখো, তোমার আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি আবিরকে আমাদের সাথেই রাখবো। আমাদের কোনো ছেলে নেই, আজ থেকে আবিরই আমাদের ছেলে। খাবার টেবিল ছেড়ে মামা উঠে অফিসে চলে গেল। আমি এতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। মামা চলে যাওয়ার পর আমি চলে আসি। বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ মামি এসে আমার কাঁধে হাত রাখে। এখানে দাঁড়িয়ে কি করছিস? তেমন কিছু না। নানার কথায় কষ্ট পেয়েছিস?
কষ্ট পাবো কেন? নানা তো ঠিকই বলেছে। দেখি, আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। বড় আর কোথায় হলাম? আম্মু তো সবসময় খোকা বলেই ডাকতো। হয়েছে, আজ থেকে আমিও তোরে খোকা বলেই ডাকবো, ঠিক আছে? হ্যাঁ। হা কর দেখি, আমি তোরে খাবার খাইয়ে দিই। একটু পর তোর মামা অফিস থেকে এসে তোরে নিয়ে কলেজে যাবে। কেন? কেন আবার? লেখাপড়া করা লাগবে না? আমরা যখন বুড়াবুড়ি হব তখন তো তোকেই অফিস দেখাশোনা করতে হবে। মামি খাবার খেয়ে চলে গেল। আমি রুমে বসে আব্বু আম্মুর সাথে কাটানো দিনগুলোর কথা মনে করছি। কত সুন্দর ছিল আমাদের দিনগুলো। আম্মু আমাকে প্রতিদিন খাবার খেয়ে দিত, পড়তে না বসলে বকা দিত। আমি আব্বুর কাছে বিচার দিতাম, আব্বু আম্মুকে বকা দিত, আর আমি দূরে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখতাম। কত সুন্দর কাটছিল আমাদের দিনগুলো। হঠাৎ মামা এসে বিছানায় বসে বলল, আবির, তুই এখানে বসে আছিস, রেডি হয়ে নে, কলেজে যেতে হবে। আমি শার্ট প্যান্ট পরে মামার পিছনে হাঁটতে লাগলাম। নিচে নামতে মামি এসে বলল, কি রে, এভাবে কলেজে যাচ্ছিস নাকি তুই? হ্যাঁ। কেন, এভাবে কি হয়েছে? কি হয়েছে? এইদিকে তাকা, দেখ চুলের কি অবস্থা করেছিস। মনে হচ্ছে বাবুই পাখি এসে বাসা বেঁধেছিল। মামি মাথা চুল ঠিক করে দিল। আমি মামার সাথে গাড়ি থেকে বসলাম। একটু পর মামা একটা কলেজের সামনে গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে সামনে তাকে দেখে তিশা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি তিশাকে দেখে ভয় পেয়ে মামার পিছনে চলে গেলাম। মামা আমাকে নিয়ে প্রিন্সিপালের রুমে গেল। প্রিন্সিপালের সাথে কথা বলে মামা গাড়ি নিয়ে অফিসে চলে গেল। প্রিন্সিপাল স্যার আমাকে ক্লাসে নিয়ে সবার সাথে পরিচয় করে দিল। স্যার চলে গেলে আমি পিছনের সিটে গিয়ে বসলাম। হাই, আমি আকাশ। হ্যাঁ, আমি আবির। ঘন্টা পড়তেই স্যার ক্লাস থেকে চলে গেল। আমি আর আকাশ কথা বলতেছি, হঠাৎ তিশা এসে আমার কলার ধরে, এই, তুই এই কলেজে ভর্তি হয়েছিস কেন? মামা আমাকে নিয়ে এসেছে এই কলেজে। আমি জানতাম না আপনি এই কলেজে পড়েন, জানলে কখনো ভর্তি হতাম না। এইসব জানতে চাই না আমি। তুই বাড়িতে গিয়ে আব্বুকে বলবি এই কলেজে পড়তে চাস না। আর যদি তা না করস তাহলে কালকে কলেজে আসলে তোর কী অবস্থা করব তুই নিজেও জানিস না। তিশার কথাগুলো শুনে আমি ভয় পেয়ে গেলাম। এমনিতে আমি সবসময় তিশার থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু এখন কি হবে আমার? মামা, তুমি আমাকে এই কলেজে কেন নিয়ে আসলে? এখন আমি কি করব? তিশা চলে গেলে আমি সিটে বসে সামনের দিকে তাকালাম। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি চুপচাপ বসে আছি। এমন সময় আকাশ প্রশ্ন করলো, আবির, তিশা আপুকে তুই চিনিস? হ্যাঁ, আমার মামাতো বোন। আর কিছু বলতে দিলাম না। একটু পর ক্লাসে ম্যাডাম চলে আসলো। আমি ক্লাসে মনোযোগ দিলাম। হঠাৎ ম্যাডাম আমার দিকে ইশারা করে বলল, এই ছেলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই ক্লাসে নতুন। জি ম্যাম, আমি আজকে নতুন এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। নাম কি তোমার? আবির। আগে কোন কলেজে পড়তে? এই কলেজে। আগের কলেজেই তো ভালো ছিলে, চলে আসলে কেন? আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? নিশ্চয়ই খারাপ কিছু করেছো যার জন্য কলেজ থেকে বের করে দিয়েছে। না ম্যাডাম। তাহলে কি জন্য চলে আসলে? ওহ সরি, না জেনে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। হ্যাঁ। আমি বসে পড়লাম। ম্যাডাম ক্লাস নেওয়া শুরু করলো। একটু পর টিফিন ঘন্টা পড়তে ম্যাডাম চলে গেল। ম্যাডামের পিছনে সবাই ক্লাস থেকে বেরিয়ে যায়। আমার ভালো লাগছিল না, তাই আমি বাড়ি চলে এলাম। দরজার কাছে দাঁড়াতে ভিতর থেকে চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে দেখি নানা সিঁড়ির কাছে পড়ে আছে। নানার কপাল পেটে রক্ত বেরোচ্ছে। আমি শরীর থেকে শার্ট খুলে নানার কপালে বেঁধে দারুণ চাচাকে ডাক দিলাম। দারুণ চাচাকে সাথে নিয়ে নানাকে গাড়ির কাছে নিয়ে আসলাম। নানাকে গাড়িতে উঠিয়ে আমি গাড়ি স্টার্ট দিলাম। 15 মিনিট পর নানাকে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার এসে নানাকে ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যান্ডেজ করে দিল। আমি মামাকে ফোন দিয়ে সব জানিয়ে দিলাম। একটু পর মামা আর মামি আর তিশা হাসপাতালে চলে আসলো। আবির, বাবার কি হয়েছে? বাবা কোথায় আছে এখন? আর ডাক্তারকে দেখতে পাচ্ছি না কেন? নানা সম্পূর্ণ সুস্থ। সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে কপাল কেটে গেছিল। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়েছে। বাবাকে এখন কোথায় রেখেছে? পাশের কেবিনে নানা শুয়ে আছে। তোমরা নানার সাথে দেখা করতে যাও, আমি বাড়ি চলে যাই। কেন? নানা আমাকে দেখলে রেগে যেতে পারে, তার থেকে বরং আমি বাড়ি চলে যাই। ঠিক আছে, তবে যাওয়ার সময় তিশাকে সাথে করে নিয়ে যাস। মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। আমি ওর সাথে বাড়ি যাব না। প্রয়োজন পড়লে সারা রাত এইখানেই জেগে কাটিয়ে দিব, তবুও বাড়ি যাব না। কেন যাবে না? তিশা, এটা হাসপাতাল, এখানে সিন ক্রিয়েট করো না। যা বলছি তাই কর। তিশা আশেপাশে তাকিয়ে দেখে বাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তাই কিছু না বলে রেখে বাইরে গিয়ে গাড়িতে বসে পড়ে। আমি তিশার পিছনে পিছনে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলাম। তিশা চুপচাপ বসে আছে। আমি গাড়ি স্টার্ট দিলাম। সারা রাস্তায় তিশা একটা কথা বলেনি। বাড়ির সামনে গাড়ি থামাতে তিশা গাড়ি থেকে নেমে চলে গেল। আমি গাড়ি সাইডে রেখে সোজা রুমে চলে আসলাম। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো।
নিমিষে মনের ভিতর অচেনা ভালো লাগা কাজ করতে লাগলো। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি। হঠাৎ পিছনে হাসির শব্দ পেলাম। তাকে দেখি তিশা 2 হাত মেলে বৃষ্টিতে ভিজছে। আমি তিশার দিকে অবাক নয়নে তাকিয়ে আছি। আজকে আমার সামনে নতুন এক তিশাকে বৃষ্টিতে ভিজতে দেখছি, যাকে দেখে মনের গভীরে ভালোবাসার জন্ম নিয়েছে। প্রেমে পড়ে গেলাম তিশার ওপর। বৃষ্টিতে ভেজার সময় তিশা আমাকে খেয়াল করেনি, কিন্তু যখন পিছনে করে তাকে আমাকে দেখে তখন তিশা বুড়ো কুচকে আমার দিকে তাকালো। আমি তিশার কাছে এসে মাটি থেকে ওড়নাতে উঠিয়ে হাতে ধরিয়ে দিলাম। তিশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করেই মাথা নিচের দিকে দিয়েই ছাদ থেকে নিচে নামতে যাব, অমনি তিশা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে কাছে টেনে নেয়। তিশার চোখের দিকে তাকাতেই নিজেকে তিশার মাঝে হারিয়ে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু নিমিষে চোখের সামনে তিশার করা ব্যবহারগুলো বেশি ওঠে। আমি চুপচাপ তিশার সামনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তিশা আমার গায়ে আলতো করে হাত রেখে আমার ঠোঁটের সাথে ঠোঁট নিয়ে আসে। তিশা যেই কিস করতে যাবে অমনি আমি মুখ ঘুরিয়ে নিলাম। এতে তিশা রেগেকে আমার চুল খামচে ধরে ঠোঁট মিলিয়ে দেয়। আমি ছোটার চেষ্টা করতেই তিশা আরো শক্ত করে চুল খামচে ধরে গভীরভাবে কিস করতে লাগলো। মাঝে মাঝে ঠোঁটে কামড়ও দিতে থাকে। আমি শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। একটু পর তিশা ঠোঁট ছেড়ে দিয়ে আমার কপালে গালে থুতনিতে কিস করতে লাগলো, আর আমার শার্টের বোতাম খুলতে থাকে। আমি তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তোর এত বড় সাহস আমাকে ধাক্কা দিস? সরি আপু, আমি আপনাকে ধাক্কা দিতে চাইনি। আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিলেন, তাই আপনাকে বাধ্য হয়ে ধাক্কা দিয়েছি। তো কি হয়েছে? আর এটা তোর জন্য সৌভাগ্য যে আমার মতো মেয়ে তোর সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইছে। তুই জানিস কলেজের সবাই আমার সাথে রিলেশন করার জন্য আমার পিছে ঘুরে বেড়ায়, আর সেখানে তুই সরাসরি শারীরিক সম্পর্কের সুযোগ পেয়েছিস। তোরে আমার একটুও সহ্য হয় না, কিন্তু আজকে তোরে এই হট লুকে দেখে আমি নিজেকে আটকে রাখতে পারছি না। তাই এত সততা না দেখিয়ে চল দুজনে মিলে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করি। সরি আপু, আমি এরকম ছেলে না। আর আপনার তো বয়ফ্রেন্ড আছে, তবু আমার সাথে কেন? তাকে ঠকাবেন কেন? তুই কি করে জানলি আমার বয়ফ্রেন্ড আছে? দুপুরে কলেজ থেকে চলে আসি, ভেবেছিলাম বাড়ি এসে মামাকে বলবো এই কলেজে আমি পড়বো না, আমার এই কলেজে একটু ভালো লাগছে না। কিন্তু রাস্তাতে আসার সময় আপনাকে আর সজীব ভাইকে দেখতে পাই। আপনাদের দুজনকে সামনের একটা পার্কে ঢুকতে দেখেছি। সজীব আমার বয়ফ্রেন্ড, তাতে তোর কি? আমার আবার কি? আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক করলে সজীব ভাইকে তো ঠকানো হবে, আর সজীব ভাই যদি জানতে পারে তাহলে তো আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই বলছিলাম কি, আপনি মন খুলে বৃষ্টিতে ভিজেন আর আমি নিচে চলে যাই। সজীবকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি সজীবকে ম্যানেজ করে নিব। চল আমরা দুজন মিলে এনজয় করি। আর আজকে তো বাড়িতে কেউ নেই, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাবো। সরি আপু, আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো না। কেন? কারণ আমি মামা মামির চোখে খারাপ ছেলে হতে চাই না, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি আপনার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাই না। যা করব বিয়ের পর বউয়ের সাথেই করব। আমি কথা বাড়াতে চাইছি না, তাই তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। রুমে এসে গোসল করে একটু পড়তে বসলাম, কিন্তু সমস্যা হলো যখনই বইয়ের দিকে তাকাই তখনই তিশার লিপ কিসের সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। রেগে বই বন্ধ করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় দাঁড়িয়ে দেখি তিশা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সাথে খেলা করছে। আমাকে বারান্দায় দেখে তিশা মামা মামির কাছে বারান্দায় এসে দাঁড়ালো। কিরে বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? রুমে ভালো লাগছিল না, তাই বারান্দায় এসে দাঁড়িয়েছিস। তুই কেন বারান্দায় দাঁড়িয়ে যাচ্ছিস? আমার পড়তে ভালো লাগছিল না, তাই বারান্দায় এসে দাঁড়িয়েছি। সত্যি কথাটা কিন্তু বললি না। কিসের সত্যি কথা? ছাদে সেই কিসের কথা মনে পড়ছিল, তাই তুই পড়া বাদ দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিস। আপনি কিভাবে জানলেন? আমি সব জানি, আর এটাও জানি তুই আমাকে ভালোবাসিস। আপনি কিভাবে বলেছেন আমি আপনাকে ভালোবাসি? তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই আমাকে ভালোবাসিস। আমি আপনাকে ভালোবাসি না। আপনার মতো অহংকারী মেয়েকে আমি কিছুতেই ভালোবাসতে পারি না। ভেবে বলছিস তো? হ্যাঁ, ভেবেই বলছি। ঠিক আছে, তুই ওইখানে দাঁড়া, আমি আসতেছি। আপনি এখানে আসবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলেন। কে শোনে কথা? তিশার দরজা খুলে সোজা আমার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, আপনি আমার সাথে নর্মালি ব্যবহার করছেন কেন? কারণ তো অবশ্যই আছে, কিন্তু কারণটা এখন না, পরে বলবো। তার আগে তুই বল, আমাকে ভালোবাসিস? না, আমি আপনাকে ভালোবাসি না। আর এই কথা মামা মামি জানলে অনেক কষ্ট পাবে। না জানলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি সবাইকে ম্যানেজ করে নিব, তুই শুধু বল আমাকে ভালোবাসিস। না। ঠিক আছে, তাহলে তুইও শুনে রাখ, আমি বিয়ে করলে তোরেই করব। তোরে আমি দুই চোখেও দেখতে পারি না, তবুও আমি তোরেই বিয়ে করব। কিন্তু কেন? কারণ ছাদে তোরে ওইভাবে
হট লুকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগছে না। শুধু তোরে কাছে পেতে ইচ্ছা করছে। আজ পর্যন্ত অন্য কোনো ছেলেকে দেখে এতটাও ভালো লাগে নাই যতটা না তোরে ওইভাবে দেখে ভালো লেগেছে। শুধু মন চাইছে তোর মাঝে নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু তুই তো সাধু, বউ ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কিছুই করবি না, তাই বাধ্য হয়ে তোকে বিয়ে করতে হচ্ছে। আমাকে বিয়ে করলে সজীব ভাইয়ের কি হবে? উনি তো আপনাকে ভুল বুঝবে। তোরে তো আর সারা জীবনের জন্য বিয়ে করছি না, কিছুদিন তোর সাথে এনজয় করে ডিভোর্স দিয়ে সজীবকে বিয়ে করে নেব। আপনার কি মনে হয় সজীব ভাই তখন আপনাকে মেনে নেবে? অবশ্যই, আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি। তিশার কথা শুনে অনেক হাসি পাচ্ছে, কিন্তু হাসি আটকে রাখলাম, কারণ তিশা আমার উপর রেগে যেতে পারে। রাতে খাবার খেয়ে রুমে বসে আছি, হঠাৎ তিশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তিশাকে ধাক্কা দিয়ে দূরে গিয়ে বসলাম। তখন তিশা রেগে গিয়ে বলল, তুই আবার আমাকে ধাক্কা দিয়েছিস? কালকেরটা কালকে দেখা যাবে, এখন আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। যাব না। কি করবি তুই? আপনি আবার আমাকে জড়িয়ে ধরছেন, ছাড়েন আমাকে। ছাড়বো না। রাগ দেখাচ্ছিস কাকে? চুপ করে এইভাবে বসে থাক। যদি নড়াচড়া করিস তাহলে এইখানেই মেরে ফেলবো। আমি ভয় পেয়ে নড়াচড়া বন্ধ করে দিলাম। তিশা আমাকে জড়িয়ে ধরে বসে আছে। হঠাৎ করে তিশা আমাকে নিয়ে শুয়ে পড়ে। আমি যে উঠতে যাব অমনি তিশা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আমি পড়লাম মহাবিপদে। এমন সময় দরজা কলিং বেল বেজে ওঠে। আমি তিশাকে উঠিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দেখি মামা মামি দুজনে মিলে নানাকে ধরে সোফায় নিয়ে বসালো। কে এসেছে? নানা। তিশা আমার কথা শুনে দৌড়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না, এর আবার কি হলো। রুমে বসে আছে, একটু পর মামি এসে বলল, আবির, তোমাকে তোমার নানা ডাকছে। আমি অনেকটা অবাক হয়ে মামিকে বললাম, কেন? আমি কি করে জানবো কেন ডেকেছে? তাড়াতাড়ি নিচে আয়, না হলে রাগারাগি করতে পারে। মামি চলে গেল। আমি বসে ভাবছি নানার আবার কি হলো, হঠাৎ করে আমাকে ডাকছে কেন? আমাকে তো উনি সহ্যই করতে পারেন না, তাহলে কেন ডেকেছে? আবারও নিচে থেকে মামি ডাক দিল। আমি রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম। নানার সামনে মাথার নিচের দিকে দিয়ে তাকিয়ে আছি। দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। আমি নানার কাছে গিয়ে দাঁড়ালাম। নানা আমার দিকে তাকিয়ে বলল, হাসপাতাল থেকে চলে এসেছিলি কেন? আপনি তো আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন। আমাকে দেখলে আপনি রেগে যান, তাই আমি আপনাকে হাসপাতালে রেখে বাড়ি চলে আসি। আমার কথা শুনে নানা কান্না করে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি নানা ভাই, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিস। আমি নানাকে জড়িয়ে ধরলাম। আজকে আমি আবার নতুন একটা পরিবার পেলাম। নানার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে পিছনে ঘুরে দেখি তিশা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে কখন আসলেন? তোর পিছনে পিছনে এসেছি। প্লিজ আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। যাব না। ঠিক আছে, তাহলে আপনিই থাকেন, আমি রুম থেকে চলে যাচ্ছি। আমি পিছনে করে হাঁটতে যাব, অমনি তিশা হাত ধরে ফেলে। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি কেন আমার জীবনটা এভাবে নষ্ট করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমাকে এভাবে মিথ্যা ভালোবাসার মায়ে জড়াতে চাইছেন? আমি আপনার থেকে দূরে থাকতে চাই। তোর আবার কি হলো? এইভাবে কথা বলছিস কেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি হয় আমাকে সারা জীবনের জন্য আপনার করে নেন, না হয় আমাকে দূরে সরিয়ে দেন। আমি কিচ্ছু বলবো না, তবু আমাকে বিয়ে করে অন্য কারোর সাথে সম্পর্ক রাখবেন না, এটা আমি মেনে নিতে পারবো না। তোর মতো ছোট লোকের বাচ্চাকে আমি ভালোবাসবো ভাবলি কি করে? তুই আমার কাছে টিস্যুর মতো, দু একদিন ব্যবহার করে রাস্তায় ছেড়ে ফেলে দিব। তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? থাকস তো আমার বাড়িতে, আবার বড় বড় কথা বলছিস। আপনি একদিন আমার জন্য অনেক কান্না করবেন, আমার পা ধরে মাপ চাইবেন, কিন্তু সেদিন আমি আপনাকে এভাবেই দূরে সরিয়ে দেব। তুই ভাবলি কি করে আমি তোর জন্য কান্না করব? এটা কোনো দিনই সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটা সময় বলে দেবে। তবে একটা কথা শুনে রাখেন, সেদিন হয়তো আমি আপনাকে মাফ করে দিতে পারবো, কিন্তু একসাথে চলার পথে সঙ্গী হতে পারবো না। হয়তো নতুন কেউ চলে আসবে আমার জীবনে, যাকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করতে হবে। তোর এই ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে। আমি তোর কাছে কখনো মাপ চাইবো না, তুই দেখে নিস। তিশা চলে গেল। আমি তিশার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বিছানায় গিয়ে বসলাম। প্রচুর ঘুম পাচ্ছে, নিজেকে স্থির রাখতে পারছি না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে দেখি সবাই সোফায় বসে হাসাহাসি করছে। আমাকে নিচে নামতে দেখে মামি উঠে এসে আমার সামনে দাঁড়ায়। আবির, ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাচ্ছিস? কলেজে যাচ্ছি। আজকে কলেজে যাওয়া লাগবে না। কেন? তিশা কিছু বলে নাই তোরে? কি বলবে? আজকে তোর আর তিশার বিয়ে। তিশা, তুই আবিরকে বলিস নাই কেন? আম্মু, আমি রাতে আবিরকে বলে এসেছি। কি রে আবির, বলছিস না কেন? তোর জন্য আম্মু আমাকে বকা দিচ্ছে। তিশা, আবিরকে সম্মান দিয়ে কথা বল।
আবির এখন তোমার হবু বর। সরি আম্মু। আবির, আজকে তোমার কলেজে যাওয়া লাগবে না। তুমি আজকে বাড়িতে বসে পড়াশোনা করে নাও, আর সন্ধ্যায় কাজে তোমাদের বিয়ে পড়াতে আসবে, মনে থাকে যেন। আম্মু, আবিরের সাথে আমার কিছু কথা আছে, আমি আবিরের সাথে রুমে গেলাম। ঠিক আছে। দেখিস বিয়ের আগে যেন বাসর না হয়ে যায়। দাদু। সবাই একসাথে হো হো করে এসে দিল। তিশা আমার বগলে নিচে হাত দিয়ে সিঁড়ি বেয়ে হেঁটে যাচ্ছে। আমি তিশার দিকে তাকিয়ে রইলাম। রুমে এসে তিশা আমাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। দরজা বন্ধ করে তিশা আমার দিকে এগিয়ে আসছে। তিশার এগিয়ে আসা দেখে আমি পিছনে যেতে লাগলাম। একসময় খাটের সাথে ধাক্কা খেয়ে বিছানার উপর পড়ে গেলাম। তিশা আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার পাশে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। আমি তিশার দিকে তাকিয়ে আছি। কখন চোখ বন্ধ হয়ে গেছে মনে পড়ছে না। দুপুরে ঘুমতে কোটে দেখি তিশা আমার বুকের উপর হাত দিয়ে শুয়ে আছে। আমি তিশার হাত ছড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে বসে মোবাইলে গেম খেলতেছি। হঠাৎ মামি এসে আমার হাতে পাঞ্জাবি দিয়ে বলল একটু পরে এই পাঞ্জাবি পরে নিচে আসবে। মামি তিশাকে ঘুম থেকে উঠিয়ে রুমে নিয়ে গেল। আমি মনে মনে ভাবছি বাসরাতে কী করবে আল্লাহ জানে। সারাদিন মরার মতো ঘুম পেরে উঠলো। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বেজে গেছে। আমি উঠে পাঞ্জাবি পরে নিলাম। নিচে গিয়ে দেখি কাজী এসে বসে আছে। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। একটু পর তিশাকে এনে আমার পাশে বসিয়ে দিল। নেন কাজী সাহেব, বিয়ে পড়ানোর কাজ শুরু করেন। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো শেষে কাজী দুহাত তুলে আমাদের জন্য দোয়া করে চলে গেল। মামি এসে তিশাকে নিয়ে আমার রুমে বসে দিয়ে আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। ছাদে বসে আব্বু আম্মুর কথা ভাবছি। আজকে আব্বু আম্মু বেঁচে থাকলে হয়তো আমার বিয়েটা আরও ধুমধাম করে অনেক আনন্দ করে দিত। শূন্য মনের হাহাকার নিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে নিচে চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি ভেতরে যাবো কি যাব না। হঠাৎ মামা এসে আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল। আমি নিজেকে সামলে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। তিশা বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করতে যাবে, তার আগে আমি তিশাকে ধরে ফেলি। কি করছেন কি আপনি? কেন সালাম করছি? বাসর রাতে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সালাম করবে, এটাই নিয়ম। এই বিয়েটা তো আর সাধারণ বিয়ের মতো না। আমরা দুজনেই জানি 3 মাস পর আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। আপনি সজীবকে বিয়ে করবেন, আর আমি আমার মতো কাউকে খুঁজে নেব যে আমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তাহলে তো নিয়ম মেনে কী হবে? তিশা আমার দিকে ভরু কুচকে তাকিয়ে আছে। হঠাৎ তিশার মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে সজীব নাম দেখে তিশা বেশ রেগে যায়। আমি ভেবেছিলাম তিশা হয়তো ফোন রিসিভ করবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে তিশা ফোন রিসিভ করে বারান্দায় চলে গেল। আমি মন খারাপ করে বিছানায় বসে পড়ি। বেশ কিছুক্ষণ তিশার জন্য বসে থাকার পরে যখন দেখলাম তিশা আসছে না, তখন রাগ করে শুয়ে পড়লাম। কখন ঘুম চলে এসেছে মনে নেই। মাঝরাতে তিশার ডাকে ঘুম ভেঙে যায়। আমি ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসলাম। কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছেন কেন? তুই ঘুমিয়ে গেছিস কেন? তাহলে কি করব? আপনার জন্য রাত জেগে বসে থাকবো নাকি? তিশা কিছু না বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তিশা পাগলের মতো আমার ঠোঁট কালে বুকে কিস করছে আর বলছে, বলেছিলাম না তোরে আমি বিয়ে করেই ছাড়বো। মাঝরাতে মনে হলো কে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। আমি নড়াচড়া করতে পারছি না। ঘুম ঘুম চোখ মিলে তাকে দেখি তিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘড়ির দিকে তাকালাম, দেখি রাত 3:30 বাজে। আমি তিশাকে আস্তে করে সরিয়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে বারান্দায় চলে গেলাম। বারান্দায় চেয়ার পেতে বসে আছি। একটু পর মুয়াজ্জিমের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসলো। আমি মসজিদের দিকে গেলাম না, কারণ এত সকালে বাইরে দেখলে সবাই সন্দেহ করতে পারে। তাই আমি উঠে রুমের ভিতরে গিয়ে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠে দেখি তিশা বাচ্চাদের মতো কাঁচামাচু হয়ে ঘুমিয়ে আছে। আমি তিশার কাছে গিয়ে তিশাকে জড়িয়ে ধরে কয়েকটা পিক তুলে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই নিচে বসে গল্প করছিল। আমাকে দেখে গল্প করা বন্ধ করে দিয়ে মিটি মিটি হাসতে লাগলো। আমি কিছুই বুঝলাম না। তিশার টেবিলের নিচ দিয়ে আমার পায়ে খোঁচা মারলো। আমি তিশার দিকে তাকালাম। তিশা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারায় বললাম, কি হয়েছে? তিশা গলার নিচে হাত দিল। আমি কিছুই বুঝলাম না। এতে করে তিশার রাগ দ্বিগুণ হয়ে যায়। তিশা রেগে খাবার টেবিল ছেড়ে চলে গেল। আমি তিশার পিছনে হাঁটতে লাগলাম। রুমের কাছে যেতেই তিশা আমাকে টান মেরে রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তিশা রাগী চোখ নিয়ে আমার কাছে এসে আমাকে আয়নার সামনে দাঁড় করালো। আমি আয়নার দিকে তাকিয়ে আকাশ থেকে বললাম, আমার ঘাড়ে কামড়ের দাগ। আমি তিশার দিকে তাকিয়ে দেখি তিশার নিচের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। আমি বুঝে গেলাম সারা রাত তিশা আমার সাথে এইসব করেছে। লজ্জায় সারাদিন রুম থেকে বের হলাম না। বিকেলে বারান্দায় বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। হঠাৎ তিশা এসে আমার কলা ধরে রুমের ভিতরে নিয়ে গেল। আমি কানের হেডফোন সরিয়ে তিশার দিকে ভুরু কুচকে তাকালাম। তিশা রেগে প্রশ্ন করলো, তুই বারান্দায় বসে কি করছিলি? কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম। তুই মিথ্যা বলছিস কেন?
আমি দেখেছি তুই পাশের বাসার ভাবির দিকে তাকিয়েছিলি। তাতে আপনার কি? তিশা কিছু বলতে যাবে তার আগে মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে সজীব নাম দেখে রাগ উঠে গেল। তিশার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলাম। মোবাইল ভেঙে 2 খণ্ড হয়ে গেল। তিশা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মোবাইল ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলছিস? তুই জানিস এই মোবাইলটার দাম কত? 40,000 টাকা। জীবনে এত টাকা একসাথে চোখে দেখেছিস? ভেঙেছে বেশ করেছি, আরও ভাঙবো। এরপর যদি কখনো সজীবের সাথে কথা বলতে বা দেখা করতে দেখি তাহলে কি? তাহলে তোর এমন অবস্থা করবো কখনো ভুলতে পারবেন সেই দিনটার কথা। কি করবি তুই? আমিও দেখতে চাই। আমি দেখতে চাই তুই কি করতে পারিস আমার। এটা তো কিছুই না। এরপরে যদি সজীবের সাথে দেখি তাহলে আরও খারাপ হবে তোর সাথে। তুই আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছিস, কারণ আমি তোরে ভালোবাসতাম কিন্তু বলতে পারিনি, কারণ আমি চাইতাম মামা মামি আমার জন্য যাতে কষ্ট না পায়, তাই এতদিন কিছু করতে পারিনি। এখন তুই আমার বিয়ে করা বউ, আর নিজের বউকে কীভাবে নিজের করে আগলে রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। ফর্সা হয়ে তিশার গালে থাপ্পড়ের দাগ বসে গেছে। তিশা গালে হাত দিয়ে চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। তিশার চোখে পানি চিকচিক করছে। তিশার চোখে পানি দেখে আমারই খারাপ লাগতে লাগলো। তিশা হাত উল্টে চোখের পানি মুছে আমার গলা চেপে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজকে তোরে এমন শিক্ষা দেব, জীবনে কোনো দিন আমার গায়ে হাত তুলতে গেলে তোর হাত যেন কেঁপে ওঠে। তিশা বাইরে থেকে একটা লাঠি এনে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে মারতে লাগলো। আমি গলা ফাটি চিৎকার করে তিশার কাছে মাপ চাচ্ছি। প্লিজ তিশা, আমাকে মাফ করে দাও, আমি তোমার স্বামী, প্লিজ আমাকে মেরো না, আমি মরে যাব। মরে যা, তাতে আমার কি? তুই মরে গেলে সব থেকে বেশি খুশি হব আমি, কারণ তুই আমার পথের কাঁটা। তুই মরে গেলে আমি সজীবকে নিজের করে পাবো, আর সেই সাথে এই সম্পত্তিও আমার থেকে যাবে। তিশা আরও জোরে জোরে আমাকে মারতে লাগলো। আমি ব্যথায় ছটফট করে তিশার পা জড়িয়ে ধরে মাপ চাইলাম, কিন্তু আমার উপর তিশার একটু দয়া হলো না। লাঠির আঘাত সহ্য করতে না পেরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যাই। তারপর কি হয়েছে মনে নেই। জ্ঞান ফিরে পেয়ে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে মামি কপালে হাত দিয়ে বসে আছে। আমাকে নড়াচড়া করতে দেখে মামি আমার দিকে তাকালো। আমার জ্ঞান ফিরেছে দেখে মামি কান্না করে দিল। মামির কান্নার শব্দ শুনে মামা আর নানা ভিতরে চলে আসে। নানা আমার পাশে বসে বলল, কেমন আছিস নানা ভাই? হ্যাঁ ভালো, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। কিছু টাকার জন্য তুই এত বড় রিস্ক নিতে গেলি কেন? ছিনতাইকারীদের টাকা দিয়ে দিতি। আমার কি টাকার অভাব আছে? আর 2 লাখ টাকা চলে গেলে কি এমন হতো? কিন্তু তুই সামান্য কিছু টাকার জন্য ছিনতাইকারীদের সাথে লড়াই করতে গেলি। একবারও ভেবে দেখেছিস তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কাকে নিয়ে থাকতাম, আর তিশার কি হতো? আমি বুঝতে পারলাম তিশা সবাইকে উল্টাপাল্টা বুঝিয়েছে। পরের দিন বিকেলে হাসপাতাল থেকে চলে আসলাম। বাড়ি এসে দেখি তিশা জায়নামাজে বসে নামাজ পড়তেছে। এটা দেখে তো আমি অবাক হয়ে যাই। নামাজ পড়ে শেষ করে তিশা আমাকে নিয়ে ওপরে চলে আসে। আমি শুধু তিশার অভিনয়টা দেখে যাচ্ছি। সেদিন বাড়িতে কেউ ছিল না বলে আমাকে মারার সাহস পেয়েছিল, কিন্তু আজকে বাড়িতে সবাই আছে, তাই কিছু বলতে পারবে না। সারাদিন বিছানায় বসে ভালো লাগতেছিল না, তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ছাদে গেলাম। ছাদে বসে ইউটিউবে কিছু ফানি ভিডিও দেখলাম। হঠাৎ ছাদে কারো আসার উপস্থিতি টের পেলাম। পিছনে করে তাকে দেখে মামা। মামা ছাদে আমাকে দেখে পাশে এসে বসে বলল, কেমন লাগছে এখন? হ্যাঁ ভালো। একটা সত্যি কথা বলবি? কি কথা? আমি জানি তোর এই অবস্থা তিশা করেছে। পুরুকুসকে মামার দিকে তাকিয়ে রইলাম। তুই তিশাকে কিছু বলিস নাই কেন? এমনি। এমনি নাকি তিশাকে ভালোবাসিস বলে তিশার সব অত্যাচার সহ্য করে যাচ্ছি? এবার আমি মামার কথায় অবাক হয়ে মামার দিকে বুড়ুকুসকে তাকালাম। মামা আমার কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না আবির, দেখবি একদিন ঠিকই তিশা তোর কাছে ফিরে আসবে। আমি মুচকি হেসে বললাম, সেদিনের অপেক্ষায় বসে আছি, জানি না সেদিনটা কবে আসবে। মামা আর কিছু বলল না। আমরা দুজনে বসে আছি। হঠাৎ পেছন থেকে মামি বলল, আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, আর তোমরা দুজনে এখানে বসে গল্প করছো। আমি পিছনে ঘুরে দেখি মামি ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমি মামির দিকে তাকিয়ে বললাম, আমরা আবার কোথায় গল্প করতেছি? আমার সাথে মিথ্যা বলবি না, কি নিয়ে গল্প করতে চাই সেটা বল। তো তোমাকে নিয়ে। মামা বলতেছে তুমি নাকি বিয়ের আগে অনেক সুন্দরী ছিলে, এলাকার সব ছেলেরা তোমার পাগল ছিল, আর তুমি আমার মামাকে ভালোবাসতে, সবসময় মামাকে প্যারা দিতে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এসব কথা বলে মামাকে প্যারা দিতে। কিন্তু বিয়ের পর নাকি তুমি পাল্টে গেছো। এখন ভুল করে আর মামাকে শাসন করো না, প্যারা দাও না। এখন মামা তোমার করা শাসন ও প্যারা খুব মিস করে। দেখো না মামার দিকে তাকিয়ে, মুখটারে বাংলার প্যাসের মতো করে বসে আছে। দাঁড়া শয়তান পোলা, তোর একদিন কি আমার একদিন। আমি দৌড়ে ছাদ থেকে নেমে রুমে আসলাম। রুমে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর আর ভাল লাগছিল না, তাই মোবাইলটা নিয়ে বসলাম।
মোবাইল টিপতে টিপতে কখন রাত 9টা বেজে গেছে খেয়ালই নেই। আমি মোবাইল রেখে খাবার খাওয়ার জন্য বিছানা থেকে নামতেই মামি আমার রুমে খাবার নিয়ে ঢুকলো। আমি তো নিচেই যাচ্ছিলাম, তুমি কষ্ট করে খাবার কেন আনতে গেলে? এখনো তুই পুরোপুরি সুস্থ না, এই শরীর নিয়ে নিচে গিয়ে খাবার খাওয়া লাগবে না, আমি এসে তোরে খাবার খাইয়ে দিব। আমি মাথা নাড়িয়েই হ্যাঁ সূচক উত্তর জানালাম। মামি আমার পাশে বসে খাবার খেয়ে দিচ্ছে। আমি খাবার মুখে নিয়ে মামির দিকে তাকালাম। আমার মা আমাকে মুখে তুলে খাইয়ে দিত। মায়ের কথা মনে পড়তে চোখে পানি চলে আসলো। আমি হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে নিলাম। মামি আমাকে খাবার খেয়ে দিয়ে চলে গেল। মামি চলে যাওয়ার পর আবারও মোবাইল নিয়ে বসলাম। কখন চোখ লেগে গেছিল মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইল বন্ধ হয়ে আছে। আমি মোবাইল চার্জে বসে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মামি খাবার নিয়ে রুমে বসে আছে। তুমি আবার কখন আসলে? এই মাত্র আসলাম, হাঁ কর দেখি, তোকে খাবার খাইয়ে দিয়ে আমি আবার অফিসে যাব। কেন? সকালে তোর মামা না খেয়ে অফিসে চলে গেছে, তাই খাবার দিতে যাব। ও, তিশা কি কলেজে গেছে? অনেক আগে। আমি যাব না। না, আর কয়েকটা দিন রেস্ট কর, তারপর কলেজ যাবি। আচ্ছা। মামি খাবার প্লেট নিয়ে চলে গেল। আমি রুমে বসে থাকতে আমার ভালো লাগছিল না, তাই বারান্দায় গিয়ে বসলাম। বারান্দায় বসে বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি তিশা সজীবের বাইকের পিছনে বসে কোথায় যেন যাচ্ছে। আমার মাথায় আগুন ধরে গেল। আমি উঠে দাঁড়াতে ওরা চলে গেল। বিকেলে রুমে বসে তিশার জন্য অপেক্ষা করছি। এখন আমার রাগ একটু কমেনি। একটু আবার তিশা রুমে আসলো। রুমে এসে ব্যাগ বিছানার উপর ছুঁড়ে ফেলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরোতে আমি তিশার 2 বাহু শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরলাম। সকালে সজীবের সাথে কোথায় গেছিলি? তিশা আমার চোখের দিকে বুড়ো কুচকে তাকালো। আমি আবারও বললাম, সকালে সজীবের সাথে কোথায় গেছিলে? রেস্টুরেন্টে গিয়েছিলাম। কেন? ডেটিংয়ে। ছি, তো লজ্জা করে না স্বামী সামনে অন্য একটা ছেলেকে নিয়ে ডেটে যাওয়ার কথা বলতে? এই কদিন তুই আমাকে যতটা না কাঁদিয়েছিস, তার থেকে দ্বিগুণ তুই আমাকে পাওয়ার জন্য কাঁদবি। কিন্তু সেদিন তোর চোখের পানির কোনো মূল্য আমার কাছে থাকবে না। তিশাকে ধাক্কা দিয়ে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। রাতে খাবার না খেয়েই সবাই ঘুমিয়ে পড়লাম। তিশা আমাকে একবারের জন্য ডাক দিয়ে বলেনি বিছানায় গিয়ে ঘুমাতে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ গেটের সামনে যেতে আকাশ আমার হাত ধরে টেনে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। আকাশকে দেখে বিচলিত কণ্ঠে বললাম, কি হয়েছে আকাশ? তুই এতদিন কলেজে আসবি না কেন? জানিস তোকে আমি আজ 2 দিন হলো পাগলের মতো খুঁজছি। কেন? তিশা আপু আর সজীব ভাই মিলে তোকে মেরে ফেলার প্ল্যান করছে। তুই কি করে জানলি তিশা আমাকে মেরে ফেলতে চায়? আমি বলেছি। আকাশের পেছন থেকে একটা মেয়ে এসে কথাটা বলল। মেয়েটা এসে আকাশের পাশে দাঁড়িয়ে বলল, আমি মুন্নি, তিশার ফ্রেন্ড। সেটা আপনাকে দেখে বুঝেছি। তিশা আমাকে কেন মারতে চাই সেটা বলেন। আপনি মারা গেলে তিশার 2 দিক থেকে লাভ। যেমন? আপনাকে মেরে ফেলে তিশা সজীব ভাইকে বিয়ে করতে পারবে, আর সমস্ত সম্পত্তির মালিক সে একাই হবে। ও, আপনাকে মারার আরেকটা কারণ আছে। কি কারণ? আপনার উপর প্রতিশোধ। এতদিন আপনি তিশাকে মেরেছেন, আঙ্কেল আন্টিকে দিয়ে মার খাইয়েছেন, তাই তিশা আপনার উপর প্রতিশোধ নিতে চায়। আকাশ আমার কাঁধে হাত রেখে বলল, আবির এখন তুই কি করবি? বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। আকাশ, আমাদের কাছে শুধু আজকের দিনটাই আছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। আকাশ মুন্নির দিকে তাকিয়ে বলল, কেন? কালকে তিশা ওনাকে নিয়ে কক্সবাজারে যাবে। কক্সবাজার যাওয়ার পথে তিশা আর সজীব মিলে ওনাকে মেরে ফেলবে। ওনাকে মেরে তিশা আর সজীব কক্সবাজারে গিয়ে পার্টি দিবে। সেখানে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই সেই পার্টিতে অ্যাটেন্ড থাকবে। তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি তো তিশার ফ্রেন্ড, তাহলে আমাকে হেল্প করছো কেন? কারণটা আপনার বন্ধু আকাশ। আমি আর আকাশ 3 মাস আগে পরিবারের কাউকে জানাই নাই, গোপনে ভালোবেসে বিয়ে করেছি। আমরা যে স্বামী স্ত্রী সেটা আমার বন্ধুরা কেউ জানে না। কিছুদিন আগে তৃষা আর সজীব আমাদের কাছে এসে বলল, দোস্ত, আমরা তো সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তাই না? আশিক রায়ানের দিকে তাকিয়ে বলল, একসাথে বড় হওয়া, খেলাধুলো, একই কলেজে পড়া, কত সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি। একদিন সব ভুলে যাব। সত্যি রে, একদিন সব ভুলে যাব। আরে তোরা অতীত বাদ দিয়ে আমাদের কথাটা একটু শুনবি? এই তোরা চুপ কর তো একটু। সজীবকে উদ্দেশ্য করে তোরা বল, কি বলতে চাস? দোস্ত, আমি একটা বিপদে পড়েছি। এটা আবার নতুন কি? বল, কি বিপদ? দোস্ত, তোরা তো জানিস আমি সজীবকে ভালোবাসি, আর সজীবকে পাওয়ার জন্য সব করতে পারি। তো এখানে বিপদের কি হলো? আঙ্কেল আন্টিকে বলে তোরা বিয়ে করে নে। এইখানেই তো সমস্যা। মানে? আমার ফুফাতো ভাই আবিরের সাথে জোর করে আমার বাবা বিয়ে দিয়েছে। আমি ওকে একটুও সহ্য করতে পারি না। প্লিজ এখন তোরাই বল আমি কি করব। আমি সজীবকে না পেলে মরে যাব। তোরা কি চাস তোদের চোখের সামনে আমি সুসাইড করি? আমরা তা চাই না, কিন্তু এখন আমরা কি করব?
তোদের কিছুই করতে হবে না, তোরা শুধু আমাদেরকে একটু হেল্প করবি। ঠিক আছে, কিন্তু তোরা কি করতে চাইছিস একটু বলবি? তিশা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি আবিরকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলবো। মানে ঠিক বুঝলাম না। মানে আবিরকে আমরা প্ল্যান করে কক্সবাজারে নিয়ে যাব, আর যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে আবিরকে মেরে ফেলবো। তারপর আমরা সবাই মিলে কক্সবাজার গিয়ে পার্টি করব। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে যখন জানতে পারবে তখন কি হবে একবার ভেবে দেখেছিস? আরে সেইটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না, আমি আর তিশা মিলে সব সামলে নিব। এখন তোরা বল এই প্ল্যানে আমাদের সাথে আসিস কিনা সেটা বল। সবাই চুপ করে বসে আছি। কিরে সবাই চুপ কেন, কিছু তো বল। বুঝেছি তোরা আমাদের হেল্প করবি না, ভেবেছিলাম তোরা আমাদের হেল্প করবি, কিন্তু আমি ভুল ভেবেছি। আসি রে দোস্ত, ভালো থাকিস। তিশা সজীবের হাত ধরে চলে যেতে লাগলো। হঠাৎ রায়হান বলল, আমরা তোদের সাথে আছি। কি বলছিস তুই রায়হান? আমি ঠিকই বলছি, বন্ধুর বিপদে যদি বন্ধুরাই পাশে না থাকে তাহলে সেটা কিসের বন্ধুত্ব? রায়হান ঠিকই বলেছে, ওদের জন্য না হয় একটা ভুল করলাম, তাতে কি হয়েছে? আর তোরা এত প্যারা নিচ্ছিস কেন? পুলিশ তদন্ত করতে আসলে আমরা বলবো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ঠিক আছে, কিন্তু আবিরকে কক্সবাজারে নিয়ে যাওয়ার জন্য রাজি করাবে কে, আর কবে নিয়ে যাবি? কেন তিশা আবিরকে রাজি করাবে, আর আমি 15 তারিখে কক্সবাজারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে রাখছি। ও, তারপর আমি ওদের কাছ থেকে চলে আসি। একটু দূরে এসে মোবাইল বের করে দেখি আকাশ আমাকে 4টা মিসড কল করেছে। আমার মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই শব্দ শুনতে পাইনি। আমি তাড়াতাড়ি করে আকাশকে ফোন দিলাম। আকাশ ফোন রিসিভ করে কলেজের পিছনে পুকুর পাড়ে যেতে বলেই ফোন কেটে দিল। আমি কলেজের পিছনে গিয়ে দেখি আকাশ পুকুর পাড়ে বসে আছে। আমি আকাশের পাশে বসে বললাম, তুমি একা একা এই নির্জন জায়গায় বসে কি করছো? তার আগে বলো, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। দুজনেই চুপ করে বসে আছে। হঠাৎ নীরবতা ভেঙে আকাশ বলল, আচ্ছা তুমি আবিরকে চিনো? কোন আবিরের কথা বলছো তুমি? আরে তোমার বান্ধবী তিশার ফুফুতো ভাইয়ের কথা বলছি। তুমি তাকে কিভাবে চিনো? কিভাবে চিনি মানে, আবির আমার বেস্ট ফ্রেন্ড। কি, আবির তোমার ফ্রেন্ড? কিন্তু তোমার কি হলো, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আকাশ, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আগে তো বলবে ভুলটা কি করেছো। তারপর আমি আকাশকে সব বলে দিলাম। আকাশ আমার দিকে রাগি চোখে তাকিয়ে চলে যায়। তারপরের দিন আকাশ আর আমি মিলে আপনাকে খুঁজতে থাকি, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি। আর ফাইনালি আজকে আপনাকে খুঁজে পেলাম। এখন আমাদের কাছে শুধু আজকের দিনটাই সময় আছে। কালকে সকালে তিশা আপনাকে নিয়ে কক্সবাজারে যাবে। আমি এতক্ষণ থ মেরে দাঁড়িয়ে মুন্নির কথা শুনলাম। আমাকে মেরে ফেলার জন্য এত কিছু। আমি ভেবেছিলাম তিশা হয়তো আমাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। কলেজ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে তিশা আমার হাত ধরে টান মেরে রাগি কণ্ঠে বলল, এই তোর মাথা ঠিক আছে? আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি। ভাগ্যিস আমি গাড়িটা ব্রেক করেছিলাম আগেই, না হলে এখানেই মারা যেতি। যা গাড়িতে গিয়ে বস। আমি তিশার দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে বসলাম। খুব কষ্ট হচ্ছে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না তিশা আমাকে মেরে ফেলতে চাইছে। বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলেই আমি রুমে চলে আসলাম। গোসল করে রুমে বসে আছি, এমন সময় মামা, মামি, নানা আর তিশা রুমে আসলো। মামা আমার সামনে দাঁড়িয়ে বলল, আবির কি হয়েছে তোর? কিছু হয়নি মামা, এই দেখো আমি একদম ঠিক আছি। 2 হাত মেলে ধরে বললাম, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। আরে তেমন কিছু না, তবে তোমাদের সবাইকে একসাথে দেখে আমার কেন জানি মনে হচ্ছে তোমরা কিছু একটা বলার জন্য একসাথে এসেছো। বলছি কি আবির, অনেকদিন তো হলো তোদের বিয়ে হয়েছে, বিয়ের পরে তো কোথাও বেড়াতে পারিস নাই, তাই তিশা চাইছে তোকে নিয়ে কক্সবাজার ঘুরে আসতে। তুই কি বলিস? আমি আবার কি বলবো, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার কথা শুনে তিশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গালে কিস করলো। সবাই লজ্জায় মুখ লুকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু পর তিশা আমাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি জানি তিশা এখন সজীবকে ফোন দিয়ে খুশির খবরটা দেবে। মন খারাপ করে বারান্দায় গিয়ে আকাশকে ফোন দিলাম। ফোন রিসিভ করলে আমি আকাশকে সবটা বুঝিয়ে বললাম। রাত 12টা। জীবন বাঁচাতে সবাইকে ছেড়ে নতুন শহরে চলে আসলাম। তারপর চাকরি আর নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ভুলে যায় তিশা নামের কোনো মেয়ে আমার জীবনে ছিল। কখনো ভাবিনি 2 বছর পর সেই মানুষটাকে আবার দেখতে পাবো। কেবিনে বসে আছি, তখন আফরোজা আসলো। আজকে তেমন কোনো কাজ নেই, তাই আফরোজার সাথে বসে বসে কথা বলতেছি। তখন পিয়ন এসে বলল, ম্যাডাম আমাকে ডাকছে। ম্যাডাম এসেই আপনাকে প্রথমে ডাক দিল। যান ভাইয়া, দেখে আসেন ম্যাডাম কি বলে, আর ভিতরে কি হচ্ছে আমাকে একটু জানায়েন। আফরোজার কথার উত্তর না দিই আমি ম্যাডামের কেবিনের দিকে পা বাড়ালাম। কেবিনের সামনে এসে নক করলাম। ম্যাডাম এসে দরজা খুলে দিল। ভিতরে আসেন। আমি ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম।
ম্যাডাম এসে আমার সামনে চেয়ারে বসে বলল, কেমন আছো? আমি ম্যাডামের কথা শুনে চমকে উঠলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখেই মুখের নিকাব খুলে ফেলে। আমি ম্যাডামকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তুমি এখানে কেন এসেছো? তোমাকে নিয়ে যেতে। আব্বা আম্মাকে আমি কথা দিয়েছি, একদিন তোমাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যাব। সেটা কোনোদিনই সম্ভব না। যদি অন্য কোনো কথা বলার থাকে তাহলে বলতে পারেন, না হলে আমি আসি। কথাটা বলেই তিশা ম্যাডামের কেবিন থেকে চলে আসলাম। কেবিনে বসে আছি, আবার পিয়ান এসে বলে গেল ম্যাডাম আমাকে ডেকেছে। আমি বিরক্ত ভাব নিয়ে ম্যাডামের কেবিনে নক না করে ঢুকলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাকে যেতে বলেছি? না। তাহলে কেন চলে গেলে? সরি, কেন ডেকেছেন সেটা বলেন। তিশা চেয়ার থেকে উঠে এসে আমার সামনে এসে দাঁড়ায়। আমি নিচের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিশা এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। তিশা আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তিশা আমার পা জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে মাফ করে দাও আবির, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। মাফ আপনাকে অনেক আগেই করে দিয়েছি। আপনার উপর আমার কোনো রাগ নেই, কারণ আমি আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসতাম। কিন্তু আপনি দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছেন, তবু আমি আপনার কাছেই পড়ে থাকতাম, কারণ আমি আপনাকে ভালোবাসতাম। কিন্তু আপনি কি করলেন? নিজের বয়ফ্রেন্ডের কথায় তাল মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করলেন। সেদিন আপনার বান্ধবী মেলা যদি আমাকে আপনাদের প্ল্যানের সম্পর্কে না বলতো, আর আমি যদি বাড়ি থেকে পালিয়ে না আসতাম, তাহলে আপনারা আমাকে মেরে ফেলতেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কথা দিচ্ছি আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও ভুল শুধরানোর। কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনাকে সুযোগ দিলে আপনি আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন। আমি একই ভুল আবারও করতে চাই না। তিশাকে ধাক্কা দিয়ে পালিয়ে আমার কেবিনে চলে আসলাম। সারাদিন কাজ করে বাড়ি এসে রান্না বসালাম। খাবার খেয়ে রুমে বসে মামা মামির কথা ভাবছি। আজ কতদিন হলো মামা মামিকে দেখে না। মামা মামির কথা মনে পড়তে চোখ দিয়ে পানি চলে এলো। বাবা মা মারা যাওয়ার পর থেকেই মামা মামি ছিল আমার একমাত্র আশ্রয় স্থান। বিকেলে অফিস ছুটির কিছুক্ষণ আগে ম্যানেজার এসে বলে গেল আজকে তার সাথে যেতে হবে। আন্টির কড়া নির্দেশ, আজকে যদি আমাকে নিয়ে বাড়ি না যায় তাহলে স্যারকে বাড়ির বাইরে রাত কাটাতে হবে। তাই এখন বাইরে দাঁড়িয়ে ম্যানেজার স্যারের জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ সামনে লাল রঙের একটি গাড়ি এসে থামলো। গাড়ির ভিতর থেকে তিশা ম্যাম আমাকে সামনে এসে দাঁড়িয়ে বলল, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আমি চুপ করে আছি। চলো আজকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। আমি এবারে চুপ করে দাঁড়িয়ে আছি। একটুবার ম্যানেজার আসলে তার সাথে চলে যাই। স্যারের বাড়িতে গিয়ে কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে স্যারকে উদ্দেশ্য করে বলল, তোমাকে কত করে বললাম আবিরকে আজকে বাড়িতে নিয়ে আসতে, কিন্তু তুমি আজকেও আবিরকে নিয়ে আসো নাই। আজকে তোমার খাওয়া বন্ধ। স্যার কিছু বলবে তার আগেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আন্টি জোরে ধরে ভিতরে নিয়ে গেল। দোতলায় মায়ের রুমের দিকে চোখ যেতেই আমার চোখ আটকে গেল। মায়া আজকে নীল রঙের শাড়ি পরেছে। নীল রঙের শাড়িতে মায়াকে আরো বেশি মায়াবী করে তুলেছে। হঠাৎ স্যার কানের কাছে মুখ এনে বলল, মায়াকে এই নীল শাড়িতে কেমন লাগছে? অসম্ভব সুন্দরী, যা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি? তাহলে মায়াকে ডাক দিয়ে বলি তুই মায়াকে ভালোবাসিস। আমি স্যারের দিকে তাকিয়েই বললাম, না না স্যার, এই কথা বললেন না। যদি মায়া জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না, মেয়েরে পদ্মা নদীতে ভাসিয়ে দেবে। আমি এত তাড়াতাড়ি আপনার মেয়ের হাতে মরতে চাই না। এত ভয় পাস কেন মায়াকে দেখে? স্যারের হাসি শব্দ শুনে মায়া আমাদের দিকে তাকালো। আমি স্যার কথা বলতেছি, মায়া এসে বলল, বাবা আম্মু তোমাকে ডাকতেছে। স্যার আমাকে চোখ টিপ মেরে চলে গেল। আমি অবিজের মতো দাঁড়িয়ে আছি। মায়া আমাকে বলল, ছাদে আসেন, আপনার সাথে কথা আছে। যা বলার এখানে বলেন, সাথে যাওয়া লাগবে কেন? এত বেশি কথা বলেন কেন? আমার সঙ্গে আসেন। আমি যাব না, এখানে বলেন কি বলতে চান। আমার কথায় মায়ের রেখে হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে গেল। আমি আবলির মতো মায়ের সঙ্গে হাঁটতে লাগলাম। সাথে এসে মায়া আমার হাত ছেড়ে দেয়। আমি মায়ের আচরণে অবাকের পর অবাকে হয়ে যাচ্ছি। মায়া আচমকা কলা ধরে টান দিয়ে এনে কাছে নিয়ে এসে বলল, আপনি এতদিন আমাদের বাড়িতে আসলেন না কেন? আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনি কেন আমার অপেক্ষা থাকবেন? আর সেদিন আপনি তো বলেছিলেন আমি যেন বাড়িতে না আসি। বলেছিলাম, কিন্তু আপনি যে একে বাড়ি আসা বন্ধ করে দেবেন সেটা জানতাম না। প্লিজ আমার কলারটা ছাড়ুন, কেমন যেন লাগতেছে আমার। কেমন কেমন লাগতেছে? বুঝতে পারছি না, কেন জানি দম বন্ধ হয়ে আসছে। হয়তো আপনাকে আর বুঝতেও হবে না। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? আমার মতো এতিম ছেলেকে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে? কেন? দেশে কি মেয়ে মানুষের অভাব পড়েছে নাকি? খুঁজে দেখেন, আপনার আশেপাশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। কোথায়? আমি তো দেখতে পারছি না। কেন? আমাকে পছন্দ হয় না আপনার? আমি মায়ের দিকে কপাল কুঁচকে তাকালাম। কি হলো, কিছু বলছেন না যে? দেখেন, আপনি আমার অতীত সম্পর্কে কিছুই জানেন না, তাই এসব কথা বলছেন। কেন?
অতীতে কি আপনি সন্ত্রাসী ছিলেন নাকি? মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করতেন? কোনটা? এইসব করলে তো এখন আমি জেলে থাকতাম। এর থেকে বড় ভুল করেছি আমি। এর থেকেও বড় ভুল? কি ভুল করেছিলেন আমি জানতে চাই, যার জন্য এখন আপনি বিয়ে করছেন না? আমি ছাদের দোতলার উপরে বসলাম। মায়া আমার পাশে এসে বসি আমার মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। আমার চোখে পানি টলমল করছে। হাতের উল্টো চোখের পানি মুছে নিয়ে মায়াকে সেই অতীতের কথা বলতে লাগলাম, যেই অতীতটার জন্য আজ আমি রাতে উঠে কান্না করি। ভুলতে চাইছি তাকে, পারছি না ভুলিতে তাকে। ভুলিতে হলে তাকে ভুলে দিতে হবে নিজেকে আগে। আমি মায়াকে আমার অতীতের সব ঘটনা বলতে লাগলাম। একসময় মায়ের দিকে তাকিয়ে দেখে মায়ের চোখে পানি। আমি হালকা এসে আবারও বলতে লাগলাম। হঠাৎ মায়া আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আমি সেভাবে হাত গুটিয়ে পিছনে রেখে বসে আছি। মায়া আমাকে বুক থেকে মাথা তুলে চোখের পানি মুছে দিল। আমি তখনও সেভাবেই বসেছিলাম। এমন সময় মায়া আমার গালে আলতো করে স্পর্শ টেনে তার দিকে ঘুরিয়ে নিল। আমি আপনার অতীত নিয়ে কখনো প্রশ্ন তুলব না, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। অবহেলা করতে করতে কখন ভালোবেসে ফেলেছি বুঝতেই পারি নাই। সেদিন আপনাকে ওইভাবে অপমান করার পর নিজেরই অনেক খারাপ লাগছিল। ভেবেছিলাম পরে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তারপর থেকে আপনি আমাদের বাড়িতে আসা একেবারে বন্ধ করে দিলেন। তারপর থেকেই আমি আপনাকে সব সময় মিস করতাম। তাই আমি 3 দিন ধরে আব্বুকে বলেছিলাম আপনাকে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু আব্বু প্রতিদিন বাসায় এসে বলতো আজকে অনেক কাজের প্রেশার ছিল, তাই বলতে ভুলে গেছি কালকে নিয়ে আসবো, তুই দেখে নিস। কিন্তু পরের দিনও একই কথা, তাই রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আপনি কি সারাদিনে কিছুই মুখে তোলেননি? শুধু আপনার জন্য। এসব কি ধরনের পাগলামো? যান নিজেকে খাবার খেয়ে আসেন। না, এখন আর খাবার খাবো না, পরে একসাথে সবাই মিলে খাবার খাবো। তারপর সারা রাত আপনার সাথে ছাদে বসে গল্প করব। সারা রাত মানে? আমি তো একটু পরেই চলে যাব। ও, আজকে কোথাও যাওয়া হচ্ছে না আপনার? সারা রাত আপনার সাথে গল্প করব। প্লিজ এমনটা করবেন না। বাড়িতে আকাশের মুন্নি আমার জন্য বসে আছে, আমাকে বাড়ি যেতে হবে। মায়া রাগী চোখ নিয়ে আমার দিকে তাকালো। বোঝার চেষ্টা করেন বাড়িতে যাওয়াটা আমার ইম্পর্টেন্ট। আকাশ একা একা সব সামাল দিতে পারবে না। আর মুন্নিকে ডাক্তার কাজ করতে বারণ করেছে। কেন? মুন্নি প্রেগনেন্ট, 8 মাস চলতেছে, তাই ডাক্তার সাবধানে থাকতে বলেছে। আমি মুন্নিকে নিয়ে রিস্ক নিতে চাইছি না, তাই মুন্নি রুমে বসেই থাকে আর আকাশ মুন্নির দেখাশোনা প্লাস বাড়ির কাজ করে। কেন আকাশ চাকরি করে না? বাড়ি থেকে পালিয়ে আসার পর 3 মাস চাকরি করেছিল। তারপর চাকরি ছেড়ে দিয়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ট্যাক্সি কিনে সেটা এখন চালায়। কিন্তু আপনি যে বললেন আকাশ বাড়ির কাজ করে, তাহলে ট্যাক্স চালায় কখন? আমি আকাশকে 2 মাস কাজ করতে বারণ করেছি, কারণ বাড়িতে আমি, আকাশ আর মুন্নি থাকি। আমরা দুজন যদি কাজে চলে যাই তাহলে মুন্নি দেখাশোনা কে করবে? তাই আমি আকাশকে বাড়িতেই থাকতে বলেছি। ও ঠিক আছে, তাহলে যান। তবে কালকে আমার সঙ্গে শপিং করতে যেতে হবে কিন্তু। কালকে কিভাবে আপনার সাথে শপিংয়ে যাব? কালকে তো আমার অফিস খোলা, তার পরের দিন গেলে হবে না? ওকে। আরও কিছুক্ষণ মায়ের সঙ্গে গল্প করে নিচে গেলাম। নিচে ডাইনিং টেবিলে আঙ্কেল আন্টি সামনে খাবার সাজিয়ে রেখে আমার জন্য বসে আছে। আমরা গিয়ে চেয়ার টেনে বসলাম। আন্টি এসে আমাদের খাবার দিছে। আমি প্রথম লোকমা মুখে দিতে স্যার বলল, রেহেনা, আমি চাইছি এ মাসেই মায়ার আবিরের বিয়ের কাজটা সেরে ফেলতে। তুমি কি বলো? আমি আবার কি বলবো? ছেলে মেয়ে রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। স্যারের কথা শুনে গলায় ভাত আটকে যায়। আমি খুব খুব করে কেসে উঠলাম। মায়ের বিচলিত হয়ে গ্লাস এগিয়ে দেয়। আমি মায়ের হাত থেকে চৌ মেরে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে ফেললাম। কিছুটা স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকালাম। মায়ের লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে গপ গপ করে খেয়ে টেবিল ছেড়ে উঠে গেল। স্যার উচ্চস্বরে হো হো করে এসে দিল। আমার এখন লজ্জা করছে, তাই খাবার রেখে চলে আসলাম। বাড়ির বাইরে এসে শুনতে পেলাম আন্টি ইচ্ছে মতো স্যারকে বকা দিচ্ছে। আমি একটা রিক্সা নিয়ে বাড়ি চলে আসলাম। রাত অনেক হয়েছে তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে বসে কাজ করছি। বেশ ইম্পর্টেন্ট একটা ফাইল, তাই একটু বেশি মনোযোগ দিলাম। ফাইল চেক শেষে আরও 2টা চেক করলাম। এখন শুধু ম্যাডামের সাইন লাগবে, কিন্তু কাকে দিয়ে সাইন করিয়ে আনবো? একটু চিন্তা করার পর মনে পড়লো আফরোজার কথা, তাই আমি ফাইল নিয়ে আফরোজার কাছে গেলাম। হাই আফরোজা, কেমন আছো? হাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তোমার হাতে কি একটু সময় হবে? কেন? আমার এই ফাইল টিনটা একটু ম্যাডামের সাইন লাগবে, এনে দিতে পারবে? কেন? আপনি গিয়ে সাইন নিয়ে আসেন। আমার হাতে অনেক কাজ জমে আছে, তাই আপনার কাছে আসলাম। প্লিজ একটু কষ্ট করে সাইন এনে দেন না। এনে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? কি খাবেন বলেন? পিৎজা। ঠিক আছে, তাহলে ফাইল দেন। আমি আফরোজার দিকে ফাইল এগিয়ে দিলাম। আফরোজা ফাইল নিয়ে ম্যাডামের কেবিনে চলে গেল। একটু পর আফরোজা মাথা নিচু করে ম্যাডামের কেবিন থেকে বেরিয়ে আসলো।
আফরোজা চেয়ারে বসে বলল, আপনি ইচ্ছে করে ম্যাডামকে দিয়ে আমাকে বকা খাইয়েছেন তাই না? আরে কি বলেন, আমি আপনাকে বকা খাওয়াতে যাব কেন? তাহলে জেনে বুঝে আমাকে ম্যাডামের কাছে পাঠিয়েছেন কেন? ম্যাডাম কি বলেছি সেটা তো বলবে। আমি আপনার ফাইল নিয়ে ম্যাডামের কেবিনে গিয়ে ম্যাডামের হাতে দিয়ে বললাম, ম্যাডাম এই ফাইল 3টাই আপনার সাইন লাগবে। ম্যাডাম আমার কাছ থেকে ফাইল নিয়ে চেক করে জোরে বলল, এই ফাইলটা চেক করেছে কে? আমি সরল মনে ম্যাডামের কাছে আপনার নাম বলে দিই, আর ম্যাডাম আমাকে উপহার হিসেবে এত বকা দেয়। এই নিন ফাইল, ম্যাডাম আপনাকে ফাইল নিয়ে কেবিনে যেতে বলেছে। আমি আফরোজার কাছ থেকে ফাইল নিয়ে আমার কেবিনে চলে আসলাম। কেবিনে বসে ভাবছি পিয়ন চাচাকে পাঠালে কেমন হয়। আর যাই হোক, চাচার সাথে খারাপ ব্যবহার করবে না, তাই এর বেশি না ভেবে পিয়ন চাচাকে ডাক দিলাম। একটু পরে চাচা আমার কেবিনে আসলো। আমি চাচার হাতে ফাইল 3টা ধরে দিয়ে বললাম, চাচা এই 3টা ফাইলে ম্যাডামের একটু সাইন লাগবে, আপনি যদি একটু কষ্ট করে এনে দিতেন। দেখতেই তো পারছেন আমার হাতে কত কাজ পড়ে আছে। কি বলছেন আপনি? কষ্ট হবে কেন? আমাকে তো এই কলেজের জন্যই রাখা হয়েছে, আপনি চিন্তা করবেন না, আমি ম্যাডামের সাইন এনে দিচ্ছি। চাচা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসে আছি। একটু পর চাচাও খালি হাত নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। চাচা আপনার হাতে ফাইল দিলাম, সেগুলো কোথায়? ম্যাডাম রেখে দিয়েছে। ও, কখন দিবে কিছু বলেছে? না, কিছু বলে নাই, তবে আপনাকে এখনই ম্যাডামের কেবিনে যেতে বলেছে। পিয়ন চাচা চলে গেল। আমি আর কোনো উপায় না পেয়ে ম্যাডামের কেবিনের দিকে হাঁটা ধরলাম। কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়লাম। ম্যাডাম আমাকে ভিতরে ডেকে নিল। আমি ভয়ে ভয়ে ম্যাডামের সামনে দাঁড়ালাম। ম্যাডাম ফাইল থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? কই কিছু না ম্যাডাম। তাহলে ফাইল নিজে আনলে কি হতো? অযথা আফরোজাকে বকা খাওয়ালে, আবার পিয়ন চাচাকেও কথা শোনালে কেন? হাতে অনেক কাজ জমা পড়েছে তো, তাই আফরোজা চাচাকে পাঠিয়েছিলাম। বুঝলাম, কিন্তু কথায় কথায় ম্যাডাম ডাকা বাদ দিয়ে নাম ধরে ডাক দিতে পারো না? কোন অধিকারে নাম ধরে ডাক দিব? কেন, স্বামীর অধিকারে? সেই অধিকার তো আপনি অনেক আগে শেষ করে দিয়েছেন। এখন শুধু ডিভোর্সটাই বাকি, সেটাও না হয় কিছুদের মধ্যে দিয়ে দেব। তিশা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমার একটু মায়া কাজ করলো না তিশার ওপর। তবে খুব করে জানতে ইচ্ছা করছে, তাকে পাওয়ার জন্য নিজের স্বামীকে মেরে ফেলতে দুবারও ভাবেনি, আজ তাকে ছেড়ে আমার কাছে আসতে কেন চাইছে। ফট করে মুখ ফুসকে বলে ফেললাম, আপনি তো সজীবকে ভালোবাসেন, সজীবকে পাওয়ার নেশায় আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। তাহলে আপনাদের মধ্যে কেমন হলো যার জন্য আপনি আবার আমার কাছে ফিরে আসতে চাইছেন? তিশা দীর্ঘ একটা শ্বাস ফেলে নিচের দিকে মাথা নুয়ে বলল, তুমি যেদিন রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে, তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তোমার ঘরের দরজা খোলা। এত সকালে ঘুম থেকে উঠে তুমি কি করতেছো এটা দেখার জন্য তোমার রুমের কাছে গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু সারা ঘরে তোমাকে দেখতে না পেয়ে আমি রুমের ভিতরে ঢুকে তোমাকে খুঁজতে লাগলাম। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে দেখি একটা কাগজের টুকরো পড়ে আছে। আমি কাগজটা পড়ে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখনো এক জায়গায় সমস্যা রয়েই যায়। আর সেটা হলো, তুমি কি কারণে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে? এই প্রশ্নটার উত্তর আমার কাছে থাকলেও আমি দিতে পারতাম না, তাই আমি প্ল্যান করে দাদার আলমারি থেকে 5 লক্ষ টাকা সরিয়ে ফেলি আর সবার কাছে বলি তুমি টাকাগুলো নিয়ে পালিয়ে গেছো। এতে করে তোমার উপর বাবা মায়ের বিশ্বাস উঠে যাবে। ঠিক এই সুযোগে আমি সজীবকে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। প্ল্যান ঠিকই চলছিল, আমার আর সজীবের বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সজীব বিয়ের 3 দিন আগে ফোন দিয়ে রেগে বলল, তুমি আমাকে ধোকা দিলে কেন? হোয়াট? কি বলতে চাও, পরিষ্কার করে বলো। তোমার বাবা আবিরের নামে সব বিষয় সম্পত্তি লিখে দিয়েছে, এই কথা আমার থেকে লুকিয়ে রেখেছো কেন? এতে লুকানোর কি আছে? আর তুমি সামান্য বিষয় নিয়ে এত রাগারাগি করছো কেন? তোমার কাছে সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে অন্য কিছু। আরে শোন, আজকের পর থেকে ভুলেও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস না, তাহলে এর ফল খুব খারাপ হবে। মানে কি, 3 দিন পরে আমাদের বিয়ে আর তুমি এখন এসব কথা বলছো? কিসের বিয়ে? আমিও তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? একদমই না, তোমার সাথে মজা করবো কোন দুঃখে? এখন তো তোমার সাথে কথা বলার ইচ্ছেও করছে না আমার। আর আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে না প্লিজ। এভাবে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সেইটা তোর ইচ্ছা, তুই বেঁচে থাকবি নাকি মরে যাবি তা জেনে আমি কি করব। আর হ্যাঁ শোন, একটা সত্যি কথা বলি, আমি কখনোই তোকে ভালোবাসি নাই, আমি শুধু তোর টাকাকে ভালোবেসেছি। এখন যদি আমি তোরে বিয়ে করি
তাহলে সেইটা হবে আমার জীবনের বড় ভুল। আর আমি জেনে শুনে এই ভুলটা করতে পারবো না। ভালো থাকিস, আর যদি পারিস আবিরের কাছে ফিরে যা, ও তোরে অনেক ভালোবাসে। তারপর আমি সজীবকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু সজীবের নাম্বার বারবার বন্ধ বলছিল। সেদিন বুঝেছিলাম আপন মানুষগুলো যখন বেইমানি করে চলে যায় তখন কতটা কষ্ট লাগে। তোমার কথা তখন খুব মনে পড়ছিল। সেদিন সারা রাত কান্না করেই কাটিয়ে দেই। তার পরদিন সকালে রায়হান আর আশিককে ফোন দিয়ে বাড়িতে এসে দেখা করতে বলি। ওরা একটু পর চলে আসে। আমি ওদের দেখে ফুপিয়ে কেঁদে দিয়েছিলাম। রায়হান আর আশিক আমার দুই পাশে বসে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? রায়হান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি সজীবকে ভালোবেসে। সজীব আমাকে না, আমার টাকাকে ভালোবাসতো। কাল বিকেলে শুয়েছিলাম, তখন সজীব ফোন দিয়ে বলে আব্বু নাকি তার সম্পত্তি আবিরের নামে করে দিয়েছে। সামান্য কিছু টাকার জন্য সজীব আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমার সুন্দর সাজানো সংসার ভেঙে ফেলেছে। কত কিনা করেছি ওর জন্য, নিজের স্বামীকে পর্যন্ত মেরে ফেলতে গেছিলাম, আর আজ ওই আমাকে ধোঁকা দিল। আমি অনেক বড় ভুল করেছি। আবিরের ভালোবাসা বুঝতে পারি নাই। তুই এটারই প্রাপ্য ছিলি। আবিরকে তুই দিনের পর দিন কষ্ট দিয়েছিস, অবহেলা করেছিস, কিন্তু আবির সব মুখ বুঝে সহ্য করে গেছে, কারণ তোকে অনেক ভালোবাসতো আবির। আর তুই কি করলি? সামান্য কয়েকটা থাপ্পড় আর টাকার নেশায় পড়ে আবিরকে মেরে ফেলতে চাইছিলি, কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস, সেই আবিরকে তুই মেরে ফেলতে চেয়েছিলি, আজকে সেই আবিরের জন্যই আফসোস করছিস। প্লিজ আশিক, এভাবে বলিস না। এখন কি করবি? আমি কিছুই জানি না। তোরা যে করেই হোক আমার আবিরকে আমার কাছে নিয়ে আসিস। আমরা কি করে আনবো? আমরা তো জানিও না আবির এখন কোথায় আছে। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আমাদের যত আত্মীয় আছে সবার কাছে আবিরের ছবি পাঠিয়ে দেই, তারাও আমাদের সাথে খোঁজ করুক। তুই ঠিক বলছিস। তারপর ওরা ওদের যত কাছের মানুষ ছিল সবার কাছে তোমার ছবি পাঠিয়ে দেয়। সবাই মিলে একসাথে খোঁজ চালাই। তারপরেও তোমার খোঁজ পেলাম না। সবাই নিরাশা হয়ে খোঁজ বন্ধ করে দেই। তাহলে এতদিন পর জানলেন কিভাবে আমি এখানে আছি? কিছুদিন আগে নানা বাড়ি এসেছিলাম, উদ্দেশ্য আমার জন্য ছেলে দেখতে যাবে। সেদিন রেস্ট নিয়ে পরের দিন মামার পছন্দ করা ছেলে আমাকে দেখতে আসলো। ছেলেটা আমাকে দেখে পছন্দ করে এবং সেই দিনই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। 10 দিন পর বিয়ে, তাই আর বাড়িতে যাইনি। বিকেলে মামাতো ভাই বোনদের সাথে বাইরে বেড়াতে আসি। তখন তোমাকে রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি গাড়ি থেকে নেমে তোমার কাছাকাছি যেতেই তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও। আমিও রিক্সা নিয়ে তোমার পিছু নেই। একটু পর একটা বাড়ির সামনে রিক্সা থেমে যায়। তারপর আমি সেখান থেকে বাড়ি এসে আমার মামাতো ভাইকে তোমার ছবি দেখাই। ওই আমাকে তোমার সমস্ত ডিটেলস এনে দেয়। আর এই কোম্পানির এমডি হয়ে আসলেন কিভাবে? এই কোম্পানির মালিক বাবার খুব ভালো বন্ধু। ওনার সাথে বাবা কথা বলে আমাকে এই কোম্পানির এমডি হিসেবে পাঠায়। ও আচ্ছা, আমি আসি, অনেক কাজ পড়ে আছে। সব সময় কাজ কাজ করো কেন বুঝি না। এই কাজের জন্যই তো বেঁচে আছি। যতক্ষণ কাজ করি ততক্ষণ অতীতের সব ভুলে থাকতে পারি। কাজ শেষ হলেই সেই বিষাক্ত অতীতটা মনে পড়ে যায়। একটা অনুরোধ করবো ম্যাডাম। কি? প্লিজ এখান থেকে চলে যান। আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেটা কখনো সম্ভব নয়। ভুল যেহেতু করেছি তার জন্য তো কষ্ট পেতেই হবে। তবে একটা কথা শুনে রাখো, আমি যদি এখান থেকে যাই তাহলে সাথে করে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। সেটা কোনোদিনও পারবেন না। দেখা যাক। ওকে। আমি তিশার কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ কাজ করে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করে এসে আবার কাজে মন দিলাম। বিকেলে অফিস থেকে বের হয়ে দেখি তিশা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রাস্তায় নেমে এদিক ওদিক তাকিয়ে দেখি একটাও গাড়ি নেই। হঠাৎ একটা রিক্সা দিকে আসছিল। আমি এগিয়ে গিয়ে রিক্সাটায় থামালাম। মামা যাবেন? না মামা, আজকে আর রিক্সা চালাবো না। কেন? আমি তো এমনি এমনি আর যাবো না, টাকা দিয়ে যাব। তাহলে আপনার চালাতে সমস্যা কোথায়? মাফ করবেন মামা, আমার এক জায়গায় যেতে হবে। লোকটা চলে গেল। আমি তিশার দিকে তাকিয়ে দেখি আমার দিকে আর চোখে তাকিয়ে দেখছে। আমি এবার বুঝতে পারলাম কেন রিক্সাওয়ালা চলে গেল। তিশা এক পা দুপা করে এগিয়ে এসে আমার পাশে দাঁড়ালো। এখন আর এই রাস্তায় কোনো গাড়ি পাবে না। চলো আজকে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেই। ধন্যবাদ।
আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না। তাহলে চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। লাগবে না, আমি হেঁটে যেতে পারবো, আপনি চলে যান। তোমাকে একলা রেখে চলে যাব? যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে আমার কি হবে? আমি কি মেয়ে যে তুলে নিয়ে আমার সাথে ওইসব করবে? কি করবে? আরে করে না, ওই ছেলে মেয়ে একসাথে থাকলে। কি করে? কিছু না, হাসছেন কেন? আমি তো হাসি পাবার মতো এমন কিছু বলিনি। এমনি। আবার হাসছেন? সরি সরি, আর হাসবো না। আবারও? সরি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি আপনার সাথে যাব না, আপনি গাড়ি নিয়ে চলে যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কি দেখেছেন? আমি বলছি না আপনার সাথে যাব না, তাহলে জোর করছেন কেন? যাবে না তাই তো? হুম। তাহলে আর কি করার? ভেবেছিলাম তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি চলে যাব, কিন্তু এখন দেখছি তোমাকে তুলে নিয়ে ওইসব করতে হবে। ওইসব মানে কি? পরিষ্কার করে বলুন। ওই ছেলে মেয়ে একসাথে থাকলে যা করে আমিও তোমার সাথে তাই করব। ছি ছি, পরপুরুষের সামনে এভাবে কেউ কথা বলে? হ্যালো, তুমি আমার স্বামী, কোনো পরপুরুষ না। তোমার সাথে ওইসব করার অধিকার আমার আছে, সেটা স্বেচ্ছাই হোক আর জোর করে হোক। আপনার সাথে কথা বলাটা আমার ভুল হয়েছে, আমি আসি। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মালটাকে গাড়িতে তোল। তিশার কথায় কয়েকটা ছেলে এসে আমাকে জোর করে গাড়িতে উঠাতে লাগলো। আমি ওদেরকে বাধাতে চেষ্টা করতেছি। হঠাৎ পাশ থেকে মায়া এসে সবাইকে সরিয়ে আমাকে নিয়ে গাড়িতে বসালো। আমি কিছুই বুঝলাম না মায়া কখন আসলো। মায়ের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি বাইরে তাকে দিকে তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। মায়া এসে গাড়ি স্টার্ট দিলে কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসি। মায়া আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি একবার মায়ের দিকে তাকিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে যায়। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আন্টি 10 বার কল করেছিল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে আন্টির নাম্বারে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আন্টি রাতে ফোন দিয়েছিলেন, কোনো সমস্যা হয়েছে কি? কাল রাতে মায়া কোথা থেকে যেন বাড়ি আসে। বাড়ি এসে রুমের দরজা বন্ধ করে ভাঙচুর করতে থাকে। আমরা অনেক ডাকাডাকি করেছি, কিন্তু রুমের দরজা খুলে নাই। তাই উপায় না পেয়ে তোমাকে ফোন দিয়েছিলাম, কিন্তু তুমি ফোন রিসিভ করছিলে না। তাই আমরা দারোয়ানকে দিয়ে দরজা ভেঙে তারপর মায়াকে থামাই। ও, এখন কি করতেছে মায়া? ঘুমিয়ে আছে, ডেকে দিব? না থাক, আমি একটু পর আসতেছি। ঠিক আছে, আসো। আমি ফোন কেটে দিয়ে রুম থেকে বেরোলাম। বাইরে এসে দেখি মুন্নি সোফায় বসে আছে আর আকাশ কিচেনে গিয়ে রান্না করছে। আমি সিঁড়ি বেয়ে নামতে নামতে বললাম, কিরে দোলা ভাই, রান্নার কি অবস্থা? শালা এখানে দাঁড়িয়ে মজা নিচ্ছিস? যা শালা, তোর সাথে মজা করবো না তো কার সাথে করব? আমার 5টা না 10টা না, একটা মাত্র বোন জামাই। কি আপু, আমি কি ভুল কিছু বললাম? না, আমার ভাই ভুল কিছু বলতেই পারে না। আমার ভাই তো হীরের টুকরা। এখন তো ভাই বোন মিলে আমাকে পচাবেই। ঠিক আছে, আমি দেখে নিব। আমরা তো এখানেই বসে আছি, এসে দেখে যাও। হঠাৎ আকাশ কিচেন থেকে আহ বলে শব্দ করলো। আমি মনির পাশ থেকে উঠে গিয়ে কিচেনে দেখি আকাশের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখে কাজ করতে পারিস না? দেখেছিস কতখানি কেটে গেছে? আমার কি দোষ? তোদের জন্য তো হাত কেটে গেল। হ্যাঁ, এখন সব দোষ আমাদের। তোদেরই তো হয়েছে, এখন চল হাত ব্যান্ডেজ করে দেই, এখনও রক্ত বেরোচ্ছে। আকাশ চুপচাপ আমার সাথে হেঁটে আসছে। আমি আকাশকে নিয়ে কিচেন থেকে বেরোতেই মুন্নির সম্মুখীন হতে হলো। মুন্নি আকাশের হাতে রক্ত দেখে কান্না করে দিল। মুন্নির কান্না দেখে আকাশের চোখে পানি টলমল করছে। আমি আকাশকে সোফায় বসে ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দিলাম। মুন্নি এসে আকাশকে জড়িয়ে ধরে নাক টেনে কান্না করছে, আর আকাশ মুন্নিকে জড়িয়ে বুকের মাঝে লুকিয়ে নেয়। আমি এদের ভালোবাসা দেখে মুচকে এসে কিচেনের দিকে বাকি রান্নাটা সেরে ফেললাম। রান্না শেষে 3 জন মিলে খাবার খেয়ে বাইরে আসলাম। সামনে থেকে একটা অটো নিয়ে মায়েদের বাসার সামনে নামলাম। গেট পার হয়ে ভিতরে ঢুকে কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে দেয়। আমি ভিতরে গিয়ে দেখি মায়ের সোফায় বসে টিভি দেখছে আর একটু পরপর হাসি দিচ্ছে। আন্টি পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে বলল মায়ের পাশে গিয়ে বসতে। আমি আন্টির কথা মতো মায়ের পাশে গিয়ে বসলাম। এতক্ষণ মায়ের মনোযোগ দিয়ে টিভি দেখছিল। আমি যখনই তার পাশে গিয়ে বসলাম, অমনি মায়া আমার কলার চেপে ধরে বলল, কালকে রাতের ওই মেয়েটা কে ছিল? তোর সাথে মেয়েটার কি সম্পর্ক? কেন তোকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল? কি হলো, বলছিস না কেন? বলতে দিলে তো বলবো। বল। কালকে রাতে তোমাকে বলছিলাম না তিশার কথা? ওই হচ্ছে ওই তিশা। কোন তিশা? আরে আমার বউ তিশার কথা। আন্টি আমার কথা শুনে বুড়ো কুচকে তাকিয়ে বলল, তুমি বিবাহিত আবির? আমি হ্যাঁ বলতে যাবো তার আগে মায়া আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, কি বললি তুই? আরেকবার বল দেখি। তোর কত বড় সাহস, আমার সামনে ওই মেয়েকে বউ বলিস?
সরি ভুল হয়ে গেছে। আর যদি কোনোদিন আমার সামনে ওই মেয়েকে আমার সামনে বউ বলে ডাকিস তাহলে মেরে ফেলবো। এখন বল আমাকে এই সাজে কেমন লাগছে? আমি মায়ের দিকে তাকিয়ে ঝিম ধরে বসে রইলাম। মায়েকে অসম্ভব সুন্দরী লাগছে। কপালে কালো টিপ, জামদানি শাড়ি আর হাতে নীল কাচের চুড়ি। আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম। হঠাৎ মায়া আমাকে ধাক্কা দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করে না বুঝি? আমি মাথা চুলকে একটু ভাব নিয়ে বললাম, হঠাৎ একটু সুন্দর করে সাজার কারণ নিশ্চয়ই স্পেশাল কারোর জন্য। তা সেই মহান ব্যক্তিটা কে? যদি বলি আপনি। আমি? হাসছেন যে? আমি তো হাসি পাওয়ার মতো কিছু বলি নাই। আপনার কাছে হাসি পাওয়ার মতো কিছু না হলেও আমার কাছে হাসি ছাড়া আর কিছুই না। একটা সময় ছিল যখন আমি একজনকে জীবন দিয়ে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে সবসময় অবহেলা আর অপমান ছাড়া কিছুই করেনি। আর এখন যখন আমি তার থেকে দূরে থাকতে চাইছি, তখন সে আমার কাছে আসার চেষ্টা করছে। আমার জীবনটা দুটা নাই ঘেরা। একদিকে আপনি যে কিছু না জেনেই পাগলামো শুরু করে দিয়েছেন, আর আরেকদিকে তিশা জোর করে হলেও আমাকে তার করে নেবেই। যাই হোক, ওসব কথা বাদ দেন। আপনি এইটা বলেন, কালকে বাড়ি এসে ভাঙচুর করেছেন কেন? এমনি। আপনি জানেন আপনার জন্য আঙ্কেল আন্টি কতটা টেনশনে ছিল? আমাকে 10 বার কল করেছিল, কিন্তু আমি ঘুমিয়েছিলাম তাই ধরতে পারিনি। শেষে দারোয়ানকে দিয়ে দরজা ভেঙেছে। আর কখন এরকম করবেন? না। মনে থাকবে? হুম। ঠিক আছে, চলেন। কোথায়? কোথায় আবার? শপিংয়ে। আপনি না সেদিন বলেন আমার সাথে শপিং করতে যাবেন? ও সরি, মনে ছিল না। আপনি একটু বসেন, আমি আসতেছি। আবার কোথায় যাবেন? রুমে যাব আর আসবো। মায়ের দৌড়ে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি রুমে চলে গেল। আমি রিমোট হাতে নিয়ে টিভিতে কার্টুন দেখতে লাগলাম। 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু এখনও মায় আসছে না। আমার বসে থাকতে দেখতে বিরক্ত লাগছে। মায়ের উপরও রাগ উঠতে লাগলো। তাই আমি আন্টিকে ডেকে বললাম, আন্টি আপনি উপরে কি একটু মায়েকে তাড়াতাড়ি আসতে বলেন। আন্টি আমার কথা শুনে উপরে গেল মায়েকে ডাক দিতে। আমি বসে মোবাইল হাতে নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম। 5 মিনিট হয়ে আসলো, কিন্তু মায়ের বা আন্টির কোনো খবর নেই। তার রেগে গিয়ে আমি সোফা থেকে উপরে উঠে 2 তলা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। 2 তলায় উঠতেই আমার কানে আন্টির কথা ভেসে আসলো। আমি একটু এগিয়ে গিয়ে আঙ্কেল আন্টির রুমের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। কি গো, এত সকাল সকাল কে আসলো বাড়িতে? ও, তা এত সকালে কিসের জন্য এসেছো? কাল রাতে মায়াকে নিয়ে ভয় পেয়ে আমি আবিরকে ফোন দিয়েছিলাম, কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিল, তাই ফোন রিসিভ করতে পারে নাই। সকালে উঠে এতগুলো মিস কল দেখে হয়তো ভয় পেয়ে যায়, যার জন্য সকাল সকাল আমাকে ফোন দেয়। আর আমিও আবিরকে সত্যিটা বলে দিই। এই জন্য হয়তো এত সকালে মায়াকে দেখার জন্য এসেছে। ও আচ্ছা, আবির এখন কোথায় আছে? নিচে বসে টিভি দেখছে। খাওয়ার জন্য কিছু দিয়েছে? না। কেন? এখনো রান্না করা শেষ হয়নি। তাহলে এত সময় কি করছিলে? বসেছিলাম। আমার তো 4টা হাত, যে একসাথে 4টা কাজ করব। আন্টি রেগে রুম থেকে বেরিয়ে দরজার কাছে এসে আবার আঙ্কেলের কাছে গিয়ে প্রশ্ন করলো, আচ্ছা আবির কি বিবাহিত? আন্টির কথা শুনে আঙ্কেল অবাক হয়ে বলল, তোমাকে কে বলছে? আগে আমি যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। কিন্তু তুমি কিভাবে জানলে? আবিরের মুখে শুনলাম। আর কি কি শুনছো? তেমন কিছু না, তবে কাল রাতে তোমার মেয়ে যে পাগলামো করেছে তার কারণ হচ্ছে আবিরের বউ। আবিরের বউ, সে আবার কোথা থেকে আসলো? আমি কি করে বলবো? এটা তো একমাত্র আবিরই বলতে পারবে। তুমি ঠিক বলছো। আমি বরং কালকে অফিসে গিয়ে একবার আবিরের সাথে এই বিষয় নিয়ে কথা বলে দেখবো না। আর একটা কথা, আবির কি চায় এটাও জেনে আসবে, কারণ পরে যদি আবির ওই মেয়েটাকে পেয়ে মায়াকে দূরে ঠেলে দেয়, তাহলে আমার মেয়েটা হয়তো আবিরকে ছাড়া মরে যাবে। ঠিক আছে, জেনে নিবনি। এখন তুমি যাও। আমি এত সময় ধরে ওদের কথা শুনছিলাম। হঠাৎ নুপুরের শব্দে সামনে তাকে দেখে মায়া আমার দিকে এগিয়ে আসছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার কারণ আন্টি যদি রুম থেকে বেরিয়ে এসে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখতো, তাহলে হয়তো বুঝে যেত আমি এত সময় এখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। মায়া আমার কাছে এসে বলল, চলেন যাওয়া যাক। চলেন। তারপর আমরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসলাম। মায়ের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে, আর আমি মায়ের পাশে সিটে বসে আছি। একটু পরে একটা শপিং মলের সামনে এসে গাড়ি থামালো। আমরা দুজনে গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে গেলাম। মায়ের ঘুরে ঘুরে কাপড় দেখতেছে, আর আমি মায়ের পিছনে বডিগার্ডের মতো ঘুরতেছি। হঠাৎ একটা দোকানে গিয়ে আমি থ মেরে দাঁড়িয়ে গেলাম, কারণ দোকানের ভিতরে তিশা ছিল, হয়তো শপিং করার জন্য এসেছে। কিন্তু এখন আমার কি হবে এটাই ভাবতেছি। তিশা আমাকে কিছু না বলে রেগে মেগে দোকান থেকে চলে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ তিশা যদি এই পাবলিক প্লেসে কোনো ঝামেলা করতো, তাহলে আর মান সম্মানে বাড়ি ফিরতে পারতাম না। কি মায়ের প্রায় 3 ঘন্টা যাবৎ ঘোরাঘুরি করে একটা শাড়ি পছন্দ করে, আর আমার মায়ের পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা বেহাল করে ফেলেছি।
আরও কয়েকটা দোকান ঘোরাঘুরি করলাম, কিন্তু মায়ের আর কিছু পছন্দ হলো না। তাই বিল পেমেন্ট করে শপিং থেকে চলে গেলাম। শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সারাদিন মায়ের পেছনে ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়েছে। খিদে জ্বালে পেট ব্যথা করতেছে, তাই খাবার আসার সাথে সাথেই এদিক ওদিক না থেকে খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে বড়সড় একটা ঢোক তুললাম। বেশ ভালো লাগছে এখন। আমি সামনে তাকিয়ে দেখি রেস্টুরেন্টে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি যেন অনেক বড় ভুল করে ফেলেছি। মায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, কি হয়েছে, এভাবে তাকিয়েছো কেন? কিছু না, এতই যখন খিদে পেয়েছিল তখন আমাকে বললেই পারতেন। শুধু শুধু কষ্ট করার মানে আছে? আপনি তো শপিং নিয়ে ব্যস্ত ছিলেন। বাপরে, একটা শাড়ি পছন্দ করতে 3 ঘন্টা গাড়ি দিলেন। আল্লাহ জানে আপনাকে যে বিয়ে করবে তার কি হবে। আমার তো এটা ভাবতেই ছেলেটার জন্য কষ্ট হচ্ছে। আরেকবার বল, কি বললি? সরি। কান খুলে শুনে রাখ, এই মায়ার জীবনে একমাত্র তুই ছাড়া অন্য কোনো পুরুষ আসতে পারবে না। আর যদি আসে তাহলে সেদিন আমার মৃত্যু হবে। এতক্ষণ রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে টিভি শো দেখছিল। এক লোক তো কাছে এসে বলে ফেললো, মিয়া, আপনি তো খুব খারাপ লোক। মেয়েটা আপনাকে ভালোবাসে আর আপনি মেয়েটাকে কষ্ট দিচ্ছেন। আপনি খুব খারাপ একটা কাজ করেছেন, আর এর জন্য আপনার শাস্তি হিসাবে এক্ষুনি আমাদের সবার সামনে মেয়েটার কাছে ক্ষমা চাইবেন। আপনারা কি বলেন সবাই? সবাই একসাথে হ্যাঁ বলল। আমি যে কি বিপদে আছি সেটা শুধু একমাত্র আমি জানি। কাকে বলে সে উল্টো আমাকে দোষারোপ করবে। আমি উঠে গিয়ে মায়ের সামনে কান ধরে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। এবারের জন্য মাফ করে দাও, না হলে এরা আমাকে এখান থেকে যেতে দেবে না। প্লিজ প্লিজ প্লিজ। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলেই করব, আর নয়তো না। তুমি যা বলবে আমি তাই মানতে রাজি আছি, তবুও মাফ করে দাও। ঠিক আছে, মাফ করলাম। ওহ ইয়েস, শুনেছেন আপনারা, আমাকে মাফ করে দিয়েছে। এত খুশি হও ভালো না, আগে শর্তটা শুনে নাও। কি কি শর্ত বলো? আজ থেকে তিশার নাম মুখে আনতে পারবে না। তিশাকে ভুলে যেতে হবে। তিশার থেকে দূরে দূরে থাকতে হবে। আর এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে চাকরি নিতে হবে। এবার বলো, পারবে আমার সব শর্ত মেনে নিতে? মায়ের কথা শুনে থ মেরে দাঁড়িয়ে গেলাম। মুখের হাসিটা উড়ে গেল। নিমিষে চোখের কোণে পানি চলে আসলো। এ কি শর্ত দিল মায়া? আমি কিভাবে তিশাকে ভুলে যাব? ও তো আমার প্রথম ভালোবাসার মানুষ। তিশাকে বলতে হলে তো আমাকে আগে আমার অতীত ভুলে যেতে হবে। মামা মামি নানা নানিকে সবাইকে ভুলে যেতে হবে। আমি কিছুতেই তিশাকে বলতে পারবো না, এটা কোনোদিনই সম্ভব নয়। রেস্টুরেন্টের সবাই আমার একটা কথা শোনার জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি করব এখন ভেবে পাচ্ছি না। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি জোরে জোরে বললাম, আমি পারবো না, কিছুতেই না। আমার পক্ষে তিশাকে বলা অসম্ভব। আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। সামনে থেকে একটু অটো নিলাম। অটোতে বসে চোখের পানি মুছলাম। মনে হয় অটোওয়ালা আমার চোখের পানি মুছতে দেখে ফেলেছে। তাই অটোওয়ালা মামা আমাকে প্রশ্ন করলো, ভাই, আপনি কান্না করছেন কেন? এমনি। বুঝছি, মেয়ে কেস। আমি আপনার মতো একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটাও আমাকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার পরিবার আমাদের ভালোবাসা মেনে নেয়নি, কারণ আমি গরিব ছিলাম আর ওনারা বড়লোক ছিল। একদিন মেয়েটা ফোন দিয়ে বলল বাবা তার জন্য ছেলে দেখেছে। আমিও বলে দিয়েছিলাম আমাকে ভুলে যাও আর ছেলেটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। সেদিন মেয়েটা অনেক কান্না করছিল। শুধু মেয়েটা না, আমিও সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছি। আমার আগ্রহ বেড়ে গেল, তাই আমি বললাম, তারপর কি হলো? তারপর আর কি, মেয়েটার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল। এখন স্বামী সন্তান নিয়ে সুখেই আছে। আর আপনার কি হলো? আমার আবার কি হবে, সারাদিন অটো চালিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে বউ মেয়ে নিয়ে সুখেই আছি। এখন আর মনে পড়ে না তার কথা। আপনার মেয়ের নাম কি? সাইমা। নিশ্চয়ই এই নামটা আপনি যাকে ভালোবাসতেন তার নাম ছিল। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আন্দাজ করে বললাম। ও। হঠাৎ অটোওয়ালা বলল, কোথায় নামিয়ে দিব? ওইখানে নাকি আরও সামনে যাবেন? না না, এখানে নামিয়ে দিন। ঠিক আছে। অটো থামলে আমি অটো থেকে নেমে ভাড়া দিয়ে বাড়ির ভিতরে গেলাম। লোকটার সাথে কথা বলতে বলতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি খেয়ালই নেই। আমি সাইপাশ বাবা বাদ দিয়ে বাড়ির ভেতরে গেলাম। ভিতরে গিয়ে আরেক দফা অবাক। আঙ্কেল আন্টি আর সাথে মায়া সবাই বসে আকাশের সাথে কথা বলছে। আমাকে দেখে আকাশ বলল, ওই যে আবির চলে এসেছে। আপনারা আবিরের সাথে এই বিষয় নিয়ে আগে কথা বলবেন। আবির যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি ওদের দিকে এগিয়ে গিয়ে বললাম, কোন বিষয় নিয়ে কথা বলবে? মায়া সোফা থেকে উঠে বলল, আমাদের বিয়ের বিষয়। কিন্তু আমি এসবের কিছুই জানি না, আর আমি এখন বিয়ে করতে পারবো না। আমার আরো কিছুদিন সময় লাগবে বিয়ে নিয়ে ভাবার জন্য। কেন? সেদিন তো তোমার সামনেই তোমার আর মায়ের বিয়ে নিয়ে মায়ের আম্মুর সাথে কথা বলছিলাম।
তাহলে তুমি কিভাবে বলতেছো তুমি বিয়ের বিষয়ে কিছু জানো না? হ্যাঁ শুনেছি, তবে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না। তাছাড়া তিশার সাথে এখন আমার সম্পর্ক আছে। তাহলে ডিভোর্স দিয়ে দাও। মুখের কথা বললাম আমার হয়ে গেল, তার জন্য অন্তত 3 মাস অপেক্ষা করতে হবে। তাছাড়া তিশা মরে গেল ডিভোর্স পেপারে সাইন করবে না, আর মাকে বিয়ে করতে গেলেও তিশার অনুমতি ছাড়া হবে না, আর তিশার জীবনে আমাকে সেই অনুমতি দেবে না। এখন আপনারাই বলেন আমি এখানে কি করব? মূলত কিছুদিন সময় নিয়ে ভাবার জন্য কথাগুলো বললাম, যেন পরে গিয়ে নিজেকে আফসোস না করতে হয়। আবির ঠিক বলেছ, প্রথম বউয়ের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না। তাহলে কি করতে চাও আবির? দেখি কি করতে পারি, তার জন্য তো আমাকে কিছুদিন সময় দিতে হবে, নাহলে কিভাবে কাজটা করব। ঠিক আছে, যত সময় লাগে নাও, তবে তোমাদের ডিভোর্সটা যেন হয়। বড় করে একটা নিঃশ্বাস নিলাম, যাক এই যাত্রায় বেঁচে গেলাম। তবে যা করার এই 3 মাসের ভেতরে করতে হবে। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খুব সুন্দর করে রুমটা সাজিয়ে রেখেছে, কিন্তু কে করেছে এই কাজটা? মায়া নয় তো? হতেও পারে। এসব চিন্তা করে ওয়াশরুমে গেলাম। 10 মিনিট পর ওয়াশরুম থেকে তোয়ালে ঠিক করতে করতে বেরিয়ে দেখি মায়া বিছানার উপর শুয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি টপ করে তোয়ালে কোমরে পেঁচিয়ে নিলাম। মায়ের চোখ বন্ধ করে এক চিৎকার দিয়ে রুমের বাইরে চলে গেল। আমার মান সম্মানে 14টা বেজে গেছে, মনে হয় উপরে নিচে সব দেখে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে কাপড় পরে নিলাম। কাপড় পরে মাকে ভিতরে আসতে বললাম। মায়া আমার দিকে তাকিয়ে মুচকে হাসছে। কি হলো, হাসতেছেন কেন? এমনি। আপনি কি সব দেখে ফেলেছেন? তাদের সমস্যা কোথায়? হায় হায়, বলে কি মেয়েটা? আমার ইজ্জতে 14টা বাজিয়ে দিছে, বলতেছে সমস্যা কোথায়? রুম আসলে নখ দিয়ে আসতে হয়, জানেন না? এখন আমার কি হবে? কিছুই হবে না। আর এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো দেখছি, অন্য কেউ তো আর দেখে নাই। আপনি এখান থেকে যাবেন? যাচ্ছি। এত রাগ করেন কেন? মায়ের রুম থেকে বেরিয়ে গেল। আমি কাপড় পরে বিছানার উপর শুয়ে পড়লাম। হঠাৎ আঙ্কেল আন্টির কথা মনে পড়লো, তাই আমি বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি সবাই চলে গেছে। আমি নিচে গিয়ে সবাই বসলাম। আকাশ আমার পাশে এসে বসলো। আবির তুই কি করতে চাইছিস একটু খোলাসা করে বলবি? আমি আকাশের দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বললাম, আমি এখন নিজেকে নিয়ে ভাবি না, সবই সময়ের হাতে ছেড়ে দিয়েছি। সময় বলে দেবে কে কার হবে। পেছন থেকে মুন্নি আমার কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে, তুই এত চিন্তা করা বাদ দে। আমি মুন্নির কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে ছাদের উপর চলে আসলাম। ছাদে নিরিবিলি থেকে বসলাম, যেন কেউ সে ডিস্টার্ব করতে না পারে। রাত 8টায় ঘুম ঘুম চোখ নিয়ে নিচে নেমে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে ঘুম ভেঙে যায়। আমি বিছানা ছেড়ে উঠে মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে জগিং করতে করতে বাড়ির দিকে এগিয়ে আসলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি আকাশ রান্না করতেছে, তাই আমি আকাশকে রান্নার কাজে হেল্প করার জন্য রান্নার ঘরের দিকে গেলাম। রান্নাঘরের ভিতরে গিয়ে দেখি আকাশের রান্না করা প্রায় শেষের দিকে। আকাশ আমাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে অবাক হয়ে যায়, কারণ আমি 8টার আগে ঘুম থেকে উঠি না। আকাশ আমার দিকে এক পলক তাকিয়ে আবার রান্না করে মনোযোগ দিল। আমি আকাশের পিছনে দাঁড়িয়ে বললাম, কি রে আকাশ, বইয়ের কাজ করতে কেমন লাগতেছে? শালা খোসা মেরে কথা বলার আর কোনো জায়গা পেলি না? বল না, এখন তোর অনুভূতিটা কেমন? বল। বলবো, এই তো আমার অনুভূতি প্রকাশ করলাম। এই বলে আকাশ গরম খুন্তি আমার দিকে নিয়ে আসে, আর সেই খুন্তি থেকে কয়েক ফোঁটা তেল এসে আমার হাতে পড়ে যায়। এইভাবে কেউ অনুভূতি প্রকাশ করে? এখন অফিসে গিয়ে কাজ করব কিভাবে? কেউ না করলেও আমি করি, এত প্যারা নিছিস কেন? অফিস থেকে ছুটি নিয়ে চলে আসবি, 3 জন মিলে সারাদিন আড্ডা দেবো। তা ম্যাডামের কাছে কি বলে ছুটি নেব? বলবি রান্না করার সময় হাতে গরম তেল পড়েছিল, তাই হাতে ঠোসা পড়েছে, কাজ করতে পারছিস না। বাহ বন্ধু, তোর মাথায় এত শয়তানি বুদ্ধি আছে, আগে জানতাম না। এখন আমাকে আরেকটা হেল্প কর। কি? এই মায়া তিশার চক্কর থেকে আমাকে একটু মুক্ত করতে পারবি? এটা কোনো ব্যাপার হলো? সত্যি তুই পারবি এদের থেকে আমাকে মুক্তি দিতে? তবে আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। ঠিক আছে, তাই করব, তবু ওই প্যারা থেকে বাঁচা। ওকে, তাহলে তুই এখন অফিসে যা, আমি বরং দেখি মুন্নি ঘুম থেকে উঠেছে কিনা। আকাশের সাথে কথা বলে ফুরফুরে মন নিয়ে অফিসে চলে আসলাম। কেবিনে ঢুকে সবকিছু গুছিয়ে চেয়ারে বসবো, তার আগে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকছে। আমি ইনোসেন্ট একটা ভাব নিয়ে তিশার কেবিনে নক করলাম। ম্যাডাম আসবো? আয়। তিশার কথায় বুঝলাম এখন সে রেগে গেছে, আর কালকে সে রাগটা এখন আমার উপর দিয়ে ছাড়বে। আমি ছোট ছোট পায়ে হেঁটে তিশার সামনে গিয়ে দাঁড়ালাম। তিশা এবার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো। তিশার ওই চাহনি দেখে ভয়ে আমার হাত পা কেঁপে উঠল। আমি সেখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছি। তিশা আমার কাছে এসে দাঁড়িয়ে আমার হাত শক্ত করে চেপে ধরেই সকালে আকাশের সাথে দুষ্টুমি করতে গিয়ে যে হাতে তেল পড়েছিল সেই হাতটাই শক্ত করে চেপে ধরেছে। আমি তিশার থেকে এক ঝটকা হাত ছাড়িয়ে নিলাম। প্রচুর ব্যথা করতেছে, তাই হাতে ফদি দিয়ে তিশা আমার হাত ধরে ফেলে। তোমার হাত পুড়ে গেল কিভাবে? আমি তিশার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, প্লিজ আপনার অভিনয় একটু বন্ধ করেন, এসব আর সহ্য হচ্ছে না।
বিশ্বাস করো, আমি কোনো অভিনয় করছি না। সত্যি আমি তোমাকে ভুল বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ কি দেওয়া যায় না? না, আমি একই ভুল আবারও করবো এটা আপনি ভাবলেন কি করে? প্লিজ একটা সুযোগ দাও, তুমি যা বলবে আমি তাই করব। তবুও আমাকে দূরে ঠেলে দিও না। তোমার করা অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। কখনো কখনো মনে হয় আমি মরে গেলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমিও ওই মেয়েটাকে বিয়ে করতে পারবে, আর আমিও তোমাকে হারানোর কষ্ট থেকে মুক্তি পেয়ে যেতাম। জানো আবির, গতকাল যখন তোমাকে মায়ার সাথে শপিং মলে দেখেছি তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি আর কখনো তোমাকে ফিরে পাবো না। অনেক কষ্ট হচ্ছিল তখন। তাই সেদিন শপিং মল থেকে বেরিয়ে এই বিষের বোতলটা কিনে এনেছিলাম। ভাবছিলাম বাড়ি এসে বোতলে সবটুকু বিষ খেয়ে চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে দূর অজানায় চলে যাব। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি বিষ খেয়ে মরার জন্য, কিন্তু মরতে পারলাম না। যতবারই বিষ খাওয়ার চেষ্টা করেছি ঠিক ততবারই তোমার কথা মনে পড়ে যেত। এখন আমি কি করব তুমিই বলো। তিশার চোখের পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তিশার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি মুছে দিলাম। তিশা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার মন চাইছে আমি তিশাকে বুকে টেনে নিই, কিন্তু কোনো এক কারণে তিশাকে কাছে টেনে নিতে পারছি না। কারণটা আমার কাছে এখনও অজানা। আমি ভর্তি করে তিশার কেবিন থেকে চলে আসলাম। কেবিনে বসে কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে কখন লাঞ্চের সময় পার হয়ে গেছে খেয়ালই নেই। আমি কাগজপত্র গুছিয়ে লাঞ্চের জন্য ক্যান্টিন দিকে যেতে লাগলাম। এমন সময় পেছন থেকে পেন চাচা ডাক দিল। আমি পিছন ফিরে তাকিয়ে বললাম, কিছু বলবেন চাচা? ম্যাডাম আপনাকে ডেকেছে। কেন? আমি বলতে পারবো না, তবে ম্যাডাম অনেক রেগে আছে। আপনি দেরি না করে এখনই গিয়ে একবার দেখা করে আসেন, না হলে পরে ম্যাডাম আবার আরও রেগে যেতে পারে। আপনি জান আমি ম্যাডামের কেবিনে যাচ্ছি। পিয়ন চাচা চলে গেল। তিশার উপর বেশ রাগ হচ্ছে আমার, তাই আমি তিশার কেবিনে নক না করে ঢুকে পড়লাম। আচমকা যাওয়াতে তিশা চমকে উঠে দরজার দিকে তাকালো। দরজার কাছে আমাকে দিকে তিশা রাগ দেখিয়ে বলল, এত সময় লাগে আসতে? আমি সেই কখন থেকে টেবিলে খাবার সাজিয়ে বসে আছি। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ টেবিলের দিকে তাকিয়ে রীতিমতো অবাক হয়ে গেলাম। টেবিল ভর্তি খাবার সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের খাবার দিয়ে সাজানো। আমি টেবিলে সাজানো খাবারের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিশা আমার হাত ধরে টেনে নিয়ে বসালো। আমি অবাক হয়ে তিশার পানে তাকিয়ে আছি। তিশা একটা প্লেটে করে খাবার নিয়ে আমার পাশে এসে বসে এক লোকমা খাবার মুখের সামনে তুলে ধরে। আমি মুখ খুলছি না দেখে তিশা রেগে চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে, তবুও মুখ ফুটে কিছু বলছে না। তিশা আমার মুখের কাছে লোকমা হাতে নিয়ে বসে আছে। আমি তিশার রূপ দেখে ভয় পেয়ে গেলাম, তাই তিশার হাতের কাছে মুখ নিয়ে লোকমাটা মুখে তুললাম। তিশার মুখের হাসি রেখা ফুটে উঠল। এরপর প্লেটে সম্পূর্ণ খাবার সাবার করে তারপর তিশা আমাকে যেতে দিল। আমি কেবিনে এসে দেখি আঙ্কেল বসে আছে, চোখ মুখে স্পষ্ট চিন্তার চাপ লেগে আছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তা করছেন। তেমন কিছু না। আচ্ছা আবির, তোমাকে একটু আগে দেখে আসলাম ম্যাডামের কেবিনে বসে খাবার খেতে। আঙ্কেলের কথা শুনে আমি চমকে উঠলাম। উনি কিভাবে জানলো আমি ম্যাডামের সাথে বসে খাবার খাচ্ছিলাম? আমি তুতলে বললাম, না মানিয়ে আঙ্কেল হয়েছে কি, আমি লাঞ্চ করার জন্য ক্যান্টিন দিকে যাচ্ছিলাম, তখন ম্যাডাম আমাকে ডাক দিয়ে বলল আজকে খাবার বেশি করে নিয়েছে, তাই আমি যেন তার সাথে বসে খাবার খাই। আমারও খেতে পেয়েছিল, তাই আমি ম্যাডামের সাথে বসে খেয়েছি। কিন্তু আপনি দেখলেন কিভাবে? দেখো আবির, আমার সাথে মিথ্যা বলে কোনো লাভ নেই। আমি তোমাদের মধ্যকার সম্পর্ক জেনে গেছি। তবে একটা কথা বলি, মায়া তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে না পেলে হয়তো আমার মেয়েটা মরে যাবে। প্লিজ তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না। আঙ্কেল চোখ মুছতে মুছতে আমার কেবিন ছেড়ে চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে ভাবতেছি, আমি যদি তিশাকে মেনে নেই তাহলে মায়ের কি হবে? আবার মায়েরকে মেনে নিলে তিশা মরে যাবে। মাথায় হাত দিয়ে বসে আছি। ঠিক সেই সময়ে আফরোজা কেবিনে ঢুকলো। কি মিস্টার, এইভাবে মাথায় হাত রেখে বসে বসে কি ভাবছেন? আপনার কথাই ভাবছি। আমার কথা? তা কি ভাবছেন আমাকে নিয়ে শুনি? ভাবতে যে আফরোজা ম্যাডাম তো বড় লোক হয়ে গেল। আগের মতো আমার সাথে দেখা করতে আসে না, কথা বলতে আসে না, সবসময় দেখি কেবিনে বসে থাকতে। তা হঠাৎ আজকে কি মনে করে আসলেন? আপনারা বলেছে আমি বড়লোক হয়ে গেছি। আসলে ম্যাডাম অনেক প্যারায় রাখে, কেবিন ছেড়ে কোথাও যেতেই দেয় না। সারাদিন শুধু কাজ আর কাজ। আপনি বলেন, একটা মানুষ কি সারাদিন কাজ করতে পারে? একটু তো বিশ্রামের প্রয়োজন হয়, তাই না? বিশ্রামের কথা বাদই দিলাম, একটু ওয়াশরুমে যাওয়ারও টাইম দেয় না। এখন আপনিই বলেন, আমি কিভাবে আপনার সাথে দেখা করতে আসব? এখন একটু বিশ্রামে নেওয়ারও সময় পাই না। এটা তো ঘোর অন্যায়।
অন্যায় বলতে অন্যায়, এর একটা বিহিত করতেই হবে। তা কি করবেন শুনি? সেটার জন্যই তো আপনার কাছে আসা। মানে? আপনার সাথে তো ম্যাডামের একটা ভালো সম্পর্ক আছে, তাই বলছি কি, আপনি যদি ম্যাডামের সাথে একটু কথা বলতেন, তাহলে আমি নিশ্চিত ম্যাডাম আপনাকে নিরাশ করবে না। প্লিজ এই অধমদের উপর একটু দয়া করেন ভাই। আপনি কিভাবে বলছেন? আমার সাথে ম্যাডামের ভালো সম্পর্ক আছে, আর ম্যাডাম আমার কথা শুনতে যাবে বা কেন? কারণ আমি একটু আগে আপনাকে ম্যাডামের সাথে লাঞ্চ করতে দেখেছি। শুধু আমি না, অফিসের সবাই দেখেছে আপনাদের একসাথে লাঞ্চ করতে। কি? প্লিজ একটু হেল্প করুন না। অনেক আশা নিয়ে সবাই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমি নিজের সমস্যারই কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, সেখানে আপনাদের কিভাবে হেল্প করব? আপনারটা পরে সবাই মিলে সলভ করব, কিন্তু এখন আমাদের একটা ব্যবস্থা করেন। এইভাবে চলে আমরা বেশি দিন চাকরি করতে পারবো না, সবাই রিজাইন দিয়ে চলে যাবে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করতে পারি। আফরোজা চলে গেল। আমি বিরক্তকর ভাব নিয়ে তিশার কেবিনে গেলাম। তিশা চেয়ারে বসেছিল। আমাকে দেখে তিশা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আমি গিয়ে তিশার সামনে চেয়ার টেনে বসে পড়লাম। তিশা তখনও দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। তিশা আমতা করে বসে বলল, আবির তুমি রেগে আছো কেন? কি হয়েছে আমায় বলো, কেউ কিছু বলেছে তোমাকে? এই অফিসের এমডির একমাত্র স্বামী হচ্ছে আমি। আমাকে কে কি বলবে? কারো সাহস আছে নাকি আমাকে কিছু বলার? আমার কথা শুনে তিশা লজ্জায় লাল হয়ে গেছে। আমি এই সুযোগে তিশাকে বললাম, তিশা একটা কথা বলবো, রাখবে? কি কথা? আগে বলো, রাখবে? ঠিক আছে, এবার বলো কি হয়েছে। আসলে হয়েছে কি তিশা, একটু আগে আফরোজ আমার কাছে এসে বলল, তুমি নাকি অফিসের সবাইকে অনেক চাপে রাখছো, একটু বিশ্রাম বা ওয়াশরুম পর্যন্ত যেতে দাও না। এজন্য সবাই অনেক রেগে আছে, অনেকে রিজাইন দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই সবাই মিলে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যদি তুমি একটা কিছু করে ওদের চাপ কমিয়ে দিতে, তাহলে হয়তো ওদের চাকরিটা বেঁচে যাবে। ও, এই জন্য এসেছো? ঠিক আছে, তুমি যাও, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। আমি চেয়ার ছেড়ে উঠতে যাব, ঠিক তখন তিশা পেছন থেকে রেখে বলল, জানো আবির, তুমি যখন একটু আগে বললে তুমি আমার একমাত্র স্বামী, তখন আমার কেমন ফিলিংস হচ্ছিল আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তোমাকে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে মেনে নিয়েছো, তাই আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটাই বলতে এসেছো। কিন্তু আমি হয়তো একটু বেশিই ভেবেছিলাম। যাই হোক, তুমি এখন আসতে পারো। আমি তিশার কেবিন থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সবার মাঝখান থেকে পপি ভাবি এসে বলল, আবির, ম্যাডাম কি বললো? আমি সবার দিকে তাকিয়ে মুচকি এসে দিলাম। সবাই তো বুঝে গেছে আমার কথা, তাই হাসি মুখে সবাই কাজে চলে গেল। আমি চলে আসলাম আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম, কিন্তু কাজে মন বসছে না। বারবার মনে হচ্ছে আমি তিশাকে কষ্ট দিয়ে ফেলেছি, তিশার কাছে মাপ চাইতে হবে। তাই বেশি না ভেবে তিশার কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি তিশা মাথা নিচের দিকে দিয়ে কান্না করছে। তিশার কান্না দেখে নিজের উপরে রাগ উঠছে। কেন যে তখন তিশাকে ইমোশনাল করেছিলাম। ইস, কান্না করতে করতে নিজের কি অবস্থা করেছে। হায় আল্লাহ, একটা সময় ছিল যখন আমাকে সহ্য করতে পারতো না, আর সেই তুমি এখন আমার জন্য কান্না করতেছো। আমি তিশার সামনে দাঁড়িয়ে বললাম, আই এম সরি। তিশা কান্না থামিয়ে চোখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, আর কিছু না। আমি চলে আসতেছিলাম, আমার মনে হলো তিশা আমাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তাই আমি পিছনে তাকালাম। তিশা হাসপাস করছে, কিন্তু বলতে পারছে না। তাই আমি বললাম, তিশা, কালকে কি তোমার কোনো কাজ আছে? না, কিন্তু কেন? কালে একটা জায়গা যাব, তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায় যাবে? গেলেই সেটা জানতে পারবে। আর হ্যাঁ, কালকে তুমি আমাকে বাড়ি থেকে ড্রপ করবে, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। তিশা এবার খুশি হয়ে যায়, হাসি মুখে বলল, ঠিক আছে, কিন্তু কয়টার সময় আসবো? 9টার দিকে আসলেই হবে। তিশার হাসি দেখে আমারও ভালো লাগছে। আমি মুচকে এসে দিয়ে বেরিয়ে এলাম। আমার কেবিনে বসে মনে মনে বলছি, কালকে দোটানা জীবন থেকে বেরিয়ে নতুন করে বাঁচা শুরু করব। কিন্তু মনের ভিতর প্রশ্ন একটাই, কি হবে সেই পথ চলার সঙ্গী? হাজারো চিন্তা ভাবনা মাথার উপর ভর করতে লাগলো। সব চিন্তা মাথার এক সাইডে রেখে কাজে মনোনিবেশ দিলাম। সারাদিন কাজ শেষ করে বিকেল অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। গাড়ি পাইনি তা কিন্তু নয়, আসলে আজকে কেন জানি হাঁটাহাঁটি করতে মন চাইলো, তাই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। অনেকদিন পর রাস্তা দিয়ে হাঁটতেছি, বেশ ভালোই লাগছে। সারা রাস্তা হেঁটে বাড়ি আসলাম। বাড়ি এসে আকাশের মনির সাথে দেখা। ক্লান্ত লাগছিল, তাই সারাদিন কাজ করে শরীর দিয়ে ঘামের গন্ধ বেরোচ্ছে। তাই আমি রুমে গেলাম গোসল করতে। গোসল সেরে নিচে খাবার টেবিলে এসে বসলাম। 3 জন মিলে গল্পগুজব করে খাবার খাচ্ছিলাম। আর তখন মায়া ফোন দিল। রিসিভ করতে মায়া ঝাঁঝালো কণ্ঠে বলল, অফিসে গিয়ে ম্যাডামের সাথে পাশাপাশি বসে খাবার খেতে ভালোই লাগে, তাই না? আর খাবে না কেন? সে তো তোমার আদরের বউ।
এতই যখন ওই মেয়েকে ভালোবাসিস তাহলে আমাকে কেন তোদের মাঝে টেনে আনলি? কেন আমাকে তোর জীবনের সাথে জড়িয়ে নিলি? তোর এতটা ভালোবেসে ফেলেছি যে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। বল, আমার সাথে এরকম কেন করলি? কেন দিন দিন আমার বেঁচে থাকাটা হারাম করে দিচ্ছিস? মায়া, তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি মানছি তিশার সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমাদের মাঝে দূরত্ব বজায় ছিল। তুই বলবি আর আমাকে তাই বিশ্বাস করতে হবে? আমি এতটাও বোকা না। বউকে কাছে পেলে কোনো পুরুষই সুযোগ হাতছাড়া করতে চায় না, আর তুইও তাই করেছিস। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, তবে আমি জানি আমি সত্যি বলছি, কাউকে ঠকাচ্ছে না। দুধে ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে কোনো লাভ নেই, আমি সব জেনে গেছি। ও, তা কার কাছ থেকে জেনেছো? আব্বু বলেছে। ভালো, এক কাজ করো, তুমি কালকে 9টার সময় আমার সাথে দেখা করো, তাহলে সব ক্লিয়ার হবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। থাক, যাওয়া লাগবে না, আমি তোমাকে বিশ্বাস করি। তবুও তোমাকে কালকে আমার সাথে দেখা করতে হবে। কেন? এই প্রশ্নের উত্তর কালকে দেখা করলেই পাবে, আর ঠিকানা আমি ঘুমানোর আগে মেসেজ করে দেবো। মায়ের সাথে কথা বলে শেষ করে আবার খাওয়া শুরু করলাম। এখানে থাকলে আরও প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই অল্প খেয়ে রুমে চলে এলাম। ঘুমানোর আগে মায়াকে ঠিকানা মেসেজ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 9টায় আমার ডান পাশে তিশা আর বাঁ পাশে মায়া বসে আছে। আমি এদের উদ্দেশ্যে বললাম, তোমাদের এখানে ডাকার একটাই কারণ, আর সেটা হলো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে? তুমি কি বলতে চাইছো? দেখো মায়া, তোমরা দুজনে আমাকে ভালোবাসো, এতে কোনো সন্দেহ নেই আমার, কিন্তু আমার পক্ষে তো আর দুজনকে বিয়ে করা সম্ভব না। যে কোনো একজনকে মেনে নিতে পারবো, তাই তোমাদের দুজনের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। আমার কথা শুনে তিশা দৌড়ে মায়ের পা জড়িয়ে ধরে কান্না করে দিল। তিশা কান্না করে বলল, প্লিজ বোন, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমার থেকে আবিরকে আলাদা করে দিও না, আমি আবিরকে ছাড়া মরে যাব। মায়ে কি বলবে বুঝতে পারছে না, চুপ করে বসে আছে। তিশা মায়ের পা ধরে বলল, মায়া, তুমি আমার ছোট বোনের মতো, ছোট বোন হয়ে বড় বোনের এত বড় সর্বনাশ করো না, আমি তোমার পা ধরে বলছি। মায়া আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে একটা শুকনো হাসিতে সেখান থেকে চলে গেল। মায়া চলে যাওয়ার সাথে সাথেই তিশা উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তিশার মাথায় হাত বোলাতে বোলাতে পিছনে ফিরে তাকালাম। পিছনে মায়া আমার দিকে তাকিয়ে চোখের পানি মুছে চলে গেল। 3 বছর পর বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া আছি। ঠিক সেই সময় তানিশা সামনে দাঁড়িয়ে বলল, পাপা পাপা, তুমি এটা কি খাচ্ছ? আমাকে দাও। না আম্মু, এটা খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তুমি খাচ্ছ কেন? তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। মেয়ের কথায় কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি আবলির মতো আমার ছোট মেয়ের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই মায়ের পাশ থেকে বলল, কি হলো? মেয়ের কথার উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব খুঁজে পাচ্ছি না, তাই বারান্দায় গিয়ে সিগারেটটা ফেলে দিলাম। এবার মায়ের তানিশাকে কোলে নিয়ে বলল, ফেলে দিলেন কেন? খান খান, বেশি করে খান। আপনি তো আর আমাদের নিয়ে একটুও ভাবেন না। যদি আমাদের নিয়ে একটু ভাবতেন তাহলে আর আমি বারণ করা সত্ত্বেও আপনি সিগারেট খেতেন না। আমার লক্ষ্মী কিউট বউটা কি আমার উপর অভিমান করেছে? না, আমি আপনার কে যে আপনার উপর রাগ করব? আমি আপনার কেউই না। আজই আমি তানিশাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। সত্যি তুমি আমার কেউ না? সত্যি। ঠিক আছে, তোমরা চলে গেলে আমি তিশার কাছে চলে যাব। না, আপনি কোথাও যাবেন না। আপনি তিশা আপুর কাছে গেলে আমাদের কি হবে? তানিশা তো একবার তার মাকে হারিয়েছে, এবার আমার কারণে যদি তার বাবাকে হারায় তাহলে আমি সারা জীবন তানিশার কাছে অপরাধী হয়ে যাব। আরে পাগলি বউ আমার, আমি কি বলেছি যে মরে যাব? আমি বলতে চাইছি অনেক দিন হলো তিশার কবরের কাছে যাওয়া হয় না, তাই আজকে কি তিশার কবরটা দেখে আসবো। আপনি খুব খারাপ, আমাকে সবসময় কষ্ট দেন। আমি খারাপ তাই না? তাই। আপনি খুব 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 খারাপ একটা লোক। ও, তাহলে খারাপ তো কিছু করতে হয়। মানে কি করবেন আপনি? উম্মা দেব? অনেকদিন হলো তোমার মিষ্টিতে ছোঁয়া পাইনি, তাই এখন দেব। এখন হবে না, কোলে মেয়ে আছে। আমি তানিশাকে বললাম, আম্মু চলো আজকে আমরা চোর পুলিশ খেলবো, তুমি ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ো, আমি তোমাকে খুঁজে বের করব। ঠিক আছে পাপা। তানিশা মায়ের কোল থেকে নেমে আলমারির পিছনে লুকিয়ে পড়ে। আমি এই সুযোগে মায়ের ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দেখি তানিশা আমাদের সামনে মুখ ফুলে দাঁড়িয়ে আছে। তুমি আমার আম্মুকে চুমু খেলে কেন? মায়া মুচকি এসে বলল, বেশ হয়েছে, আমি আগে আপনাকে বারণ করেছিলাম, আপনি তো শুনলেন না, এবার ঠেলা সামলান। আমি তানিশাকে কোলে তুলে বললাম, আসলে আম্মু আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই তোমার আম্মুকে চুমু খেয়েছি। আম্মুর মুখে কি মিষ্টি আছে যে তুমি আম্মুকে চুমু খাবে? অনেক মিষ্টি আছে। তাহলে আমিও খাবো। তানিশা এক প্রকার বায়না ধরে বসলো, সেও মায়ের ঠোঁটে চুমু খাবে।
আমি তানিশার কথায় হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। এদিকে মায়া লজ্জা আর আগে কিছুই বলতে পারছে না। মায়াকে একটু রাগাতে ইচ্ছে করছিল, তাই তানিশাকে এটা বললাম, তোমার আম্মু আমাকে একটু ভালোবাসে না তানিশা, যদি ভালোবাসতো তাহলে কিন্তু তোমাকে পাপ্পি দিত। এবার মায়া রেগে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আমি মায়ের চাহনি দেখে ভয় পেয়ে গেলাম। মায়া তানিশাকে আমার কাছ থেকে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলল, কে বলেছে আমি আমার মেয়েকে ভালোবাসি না? আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, বরং আপনি তানিশাকে ভালোবাসেন না। মার থেকে মাসির দরদ বেশি। কি বললেন আপনি? কই আমি এবার কি বললাম? কিছু না। সত্যি তো? 100% সত্যি। ঠিক আছে, দেখা যাক কে তানিশাকে বেশি ভালোবাসে। কিভাবে? আপনি আজ থেকে 7 দিন আমার কাছে আসতে পারবেন না, এমনকি এই রুমেও আসতে পারবেন না। আর যদি আসেন তাহলে মনে করব আপনি তানিশাকে একটুও ভালোবাসেন না। এটা কেমন শর্ত? আমি এই শর্ত মানি না। তাহলে স্বীকার করে যাচ্ছেন আপনি তানিশাকে একটুও ভালোবাসেন না? সেটা আবার আমি কখন বললাম? তাহলে আপনি শর্ত মেনে নিচ্ছেন, এই তো? একটি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, তবে মনে রেখো, একবার কাছে পেলে আমি কিন্তু তখন ছাড়বো না, সুদে আসলে সব উসুল করে নেব। আগে আপনি শর্তটা তো পালন করে দেখান। আমি জানি আপনি এই শর্ত পালন করতে পারবেন না, কারণ আপনি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবেন না। সেখানে 7 দিন থাকা তো একেবারেই অসম্ভব। সন্ধ্যার আগে আপনি আমার কাছে আসবেন। এইটুকু যখন জেনেই গেছো, তাহলে এই শর্ত দিলে কেন? কারণ আমি দেখতে চাই আপনি ঠিক কি করেন। ওকে, তাহলে আমি অন্য রুমে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। তারপর আমি পাশের রুমে চলে এলাম আর মনে মনে বলছি, ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ভাত দেখোনি। আমিও দেখব কার কাছে কে আসে আগে। তো চলেন এই ফাঁকে 3 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনী শুনে নিই। সেদিন মায়া চলে যাওয়ার পর আমি তিশা বাড়িতে চলে আসি। বেশ ভালোই চলছিল আমাদের জীবন সংসার। সারাদিন অফিসের কাজ করে বাসায় আসতেই তিশা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি তিশার কপাল আলতো করে চুমু খেয়ে বুকের মাঝে আগলে নিতাম। আবার রাতে ঘুমানোর সময় তিশা আমার বুকে মাথা রেখে ঘুমাতো। এভাবেই চলছিল দিন। একদিন অফিসে কাজ করতেছি, এমন সময় তিশা ফোন দিয়ে কান্না কণ্ঠে বলল, তাড়াতাড়ি বাড়ি আসো। আমি তিশার কান্না জড়িত কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলাম। তো অফিসের কাজ বাদ দিয়ে রেখেই গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে যেতেই দেখি পাশের বাসার ভাবের এসেছে আর মামি তাদের মধ্যে মিষ্টি বিতরণ করছে। আমি বেশ অবাকই হলাম। সামনে তাকে দেখি তিশা পেটে হাত রেখে সোফায় বসে আছে। আমাকে দেখে তিশা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আবির, আজকে আমি অনেক খুশি। তোমার সন্তান আমার গর্বে। আমার জীবনের সেরা প্রাপ্তিটা তুমি দিয়েছো। তিশা খুশিতে আর কিছুই বলতে পারছে না, শুধু আমাকে জড়িয়ে ধরে বলছে, আমি মা হব, আমি মা হব। এই পৃথিবীতে আমার থেকে সুখী আর কেউ নেই। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হলো। এটা কষ্টের না, এটা সুখের কান্না। ভাবতে অবাক লাগছে, আমারও সন্তান হবে, আমাকে বাবা বলে ডাক দেবে। এরপর থেকে তিশার উপর যত্ন নেওয়া বাড়িয়ে দিলাম। মামা মামি সব সময় তিশার পাশে থাকে আর আমি অফিস থেকে এসে ওর সাথে গল্প করি, যাতে তিশার বোরিং না লাগে। তিশার যখন 4 মাস চলে তখন থেকে তিশাকে নিচে নামা একেবারে বারণ করে দিই, যেন তিশা প্লাস বাচ্চার কোনো ক্ষতি না হয়। কিন্তু কথায় আছে না, মৃত্যুর ডাক চলে আসলে পাতার পুরি রুকিয়ে থাকলে কোনো লাভ নেই। সেখানে গিয়েও আজরাইল জান কবজ করে নিয়ে আসবে। সেদিন কাজে একটু ব্যস্ত ছিলাম। তখন তিশার সবেমাত্র 9 মাস পড়েছে। কাজের চাপ এত বেশি ছিল যে মোবাইল হাতে নেওয়ার সময়টুকু পাইনি। যদি একবারের জন্য মোবাইলটা হাতে নিতাম তাহলে তো তিশার চলে যাওয়ার সময় সাথ দিতে পারতাম, কিন্তু পারিনি তিশার চলে যাওয়ার সময় পাশে থাকতে। সেদিনের জন্য আজকে আফসোস হয়, কেন জানি সেদিন মোবাইলটা হাতে নিলাম না। কেন নিলাম না? বিকেলে যখন বাড়ি আসি সামনে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। চলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার চোখের সামনে তিশার লাশ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনছে। এটা দেখে আমি থমকে দাঁড়াই। শাশুড়ি মার কোলে আমার সন্তান ঘুমিয়ে আছে। আমি মৃদু পায়ে হেঁটে তিশার সামনে গিয়ে বসে কান্না করে দিলাম। পেছন থেকে তিশার বাবা এসে আমার কাঁধে হাত রাখে। আমি মামাকে ধরে কান্না করে বললাম, এসব কি করে হলো মামা? মামা আমার মাথায় হাত বুলিয়ে বলল, দুপুরে তোমার শাশুড়ি তিশাকে ঔষধ খাইয়ে রুমে এসে শুয়ে পড়ে, আর আমি তখন বাইরে যাই একটা কাজে। কাজ শেষ করে বাড়ি আসতেই উপর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। আমি কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে এসে দেখি তিশা ফ্লোরে পড়ে কান্না করতেছে পেটে হাত দিয়ে। আমি এগিয়ে গিয়ে দেখি ফ্লোরে রক্ত ভেসে গেছে। তাই দেরি না করে মালাকে নিয়ে তিশাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে আসি। হসপিটালে আসার সাথেই তোমার শাশুড়ি তোমাকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু তুমি ফোন রিসিভ করছিলে না, তাই রাগে আর ফোন দেয় নাই। তিশাকে যখন হসপিটালে নিয়ে আসি তখন ডক্টর তিশার অবস্থা দেখেই ঘাবড়ে যায়। ডক্টর 3 জন নার্সকে ডেকে তাড়াতাড়ি তিশাকে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে
কালো মুখ নিয়ে। আমি ডক্টরকে দেখে এগিয়ে গিয়ে বললাম, ডক্টর, আমার মেয়ে কেমন আছে? ওই ঠিক আছে তো? ওর কিছু হয় নাই তো ডক্টর? ডক্টর ভারী গলায় বলল, আই এম সরি, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় রোগীকে বাঁচাতে পারিনি। মালা বাচ্চাকে কোলে নেয়, আর আমি তিশার লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসি। সরি আবির, আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি নাই, আমাদের মাফ করে দিস। মামি আমার কাঁধে হাত রেখে বলল, সব দোষ আমারই। আমি যদি তখন ঘুমাতে না যেতাম তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে যেত। সারা বাড়ি জোরে কান্নার শব্দ। আমি এখন আমার মেয়েকে দেখিনি। তিশার দাপন কাপন করে বারান্দায় বসে আছি। এমন সময় মামি এসে বলল, আবির, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর তিশা ফিরে আসবে না। তবে এই দেখ, তিশা তোর জীবনের সেরা উপহারটা রেখে গেছে, দেখবি না তোর মেয়েকে? আমি আমার মেয়েকে কোলে তুলে নিলাম। দেখতে হুবহু তিশার মতো হয়েছে, তাই মেয়ের নাম দিলাম তানিশা। এরপর থেকেই তানিশাকে ঘিরে আমার জীবন চলতে থাকে। 2 মাস পর একদিন তানিশাকে নিয়ে সোফায় বসেছিলাম। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। বাড়িতে কেউ ছিল না, তাই আমাকে দরজাটা খুলতে হলো। দরজা খুলে সামনে দেখি মামা মামি আর তাদের সাথে মায়া আঙ্কেল আন্টিও এসেছে। মায়াকে দেখে আমি ভুরু কুঁচকে তাকালাম, কিন্তু মায়া আমার দিকে একবার তাকিয়ে তানিশাকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। আমি মামা মামির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালে মামি বলল, এই তিশার শেষ ইচ্ছে ছিল। মৃত্যুর আগে তিশা বলেছিল তোমাকে যেন আমরা মায়ার সাথে বিয়ে দিই, আর তাই অনেক খুঁজে মায়াকে বের করে নিয়ে আসলাম। কিন্তু মামা, এটা কি করে সম্ভব? আমি একজন বিবাহিত ছেলে, আমার একটা মেয়ে আছে। আমি জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না। মায়ার জীবন নষ্ট হবে কেন? সে তো তোরে ভালোবাসে আর স্বইচ্ছায় তোর কাছে ফিরে আসতে চাইছে। আমি এত সব বুঝি না। আমি মায়াকে বিয়ে করতে পারবো না। না মানে না। কেন? কারণ আমি জেনে শুনে তানিশার জীবন নষ্ট করতে পারবো না। আমাকে বিয়ে করলে তানিশার জীবন কিভাবে নষ্ট হবে? সে তো উল্টো একজন মা পাবে। হ্যাঁ পারে, তবে কিছুদিনের জন্য। যখন তোমার সন্তান হবে তখন কি তুমি তানিশাকে অবহেলা করে দূরে ঠেলে দিবে না? এর কি গ্যারান্টি আছে? ও, এই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? তাই। ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি মা হলে তানিশা আমার কাছ থেকে অবহেলা পাবে, তাহলে আমি কখনো সন্তান নেব না। এবার হয়েছে তোর? মেয়েটা তোরে পাওয়ার জন্য নিজের সন্তান নেবে না বলেছে। আরও কোন কন্ডিশন থাকলে বল? এতটা কেউ কাউকে ভালোবাসতে পারে আমার জানা ছিল না। আমার উত্তর কি হওয়া উচিত বুঝতে পারছি না। মায়ের দিকে একবার তাকিয়ে তানিশাকে নিয়ে রুমের দিকে পাড়ি জমালাম। প্রতিমধ্যে তানিশা কান্না শুরু করে দিল। আমি কান্না থামানোর বিতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাই ফিরে এসে মায়ের কোলে তানিশাকে দিলাম। মায়ের কোলে তানিশা যেতেই খিলখিল করে হেসে উঠল। মামি বলল, তনিশার জন্য মায়াই পারফেক্ট মা। মায়া তানিশাকে কোলে পেয়ে খুশি, আর আমি ওদের হাসি দেখে দুপুর পর্যন্ত ওদের সাথে গল্প করে কাটিয়ে দিলাম। বিকেলে তানিশাকে নিয়ে রুমে শুয়ে দিলাম। ঘুমিয়ে পড়েছে তাই। তানিশার পাশে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ মাথায় করে স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে সামনে তাকিয়ে দেখি মায়া। আমার এমন ব্যবহার দেখে মায়া আমার দিকে কপাল ভাঁজ করে বলল, এভাবে লাফ দিলেন যে? এমনি। তুমি আমার রুমে কখন এসেছো? আর আচমকা আমার মাথায় হাত রাখার কারণ কি? মায়া আমার পাশে বসে বলল, কিছু না। আচ্ছা, আপনার মধ্যে কি একটু রোমান্টিকতার ছিটে ফোটাও নেই? কেন থাকবে না? আছে, তবে এতদিন বোঝানোর মতো মানুষ ছিল না, তাই রোমান্টিকতা দেখায়নি। তবে এখন সে মানুষটাকে পেয়ে গেছি। কে সেই মেয়ে? বল আমারে। আমার জিনিসের দিকে হাত দেওয়ার সাহস হলো কি করে? আজকে আমি তার মেরেই ফেলবো। মেয়েটার নাম বল। বলবো না। বল বলছি, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। তোমার যা খুশি করতে পারো, তবু আমি তার নাম বলবো না। মায়া এদিক ওদিক তাকিয়ে টেবিল থেকে ফলকাটা চুরি হাতে নিয়ে গলায় ধরলো। আরে ভাই, ও নিজের গলায় না, আমার গলায় ধরেছে। আমার গলায় শুকিয়ে গেছে। মায়ের রাগী কণ্ঠে বলল, বল মেয়েটার নাম কি? ছুরিটা গলায় ধরে রাখলে কিভাবে বলবো? ছুরিটা গলা থেকে সরাও আগে, যে কোনো সময় কেটে যেতে পারে। না, আগে মেয়েটার নাম বল। মায়া। বাড়ি কোথায়? বাবার নাম বল। আজকে ওর একদিন কি আমার একদিন? কথা বলেই মায়ের জিহ্বায় কামড় দিয়ে হাত ইশারা করে বলল, আমি? তুমি। এবার গলা থেকে চাকু সরাও, কেটে যাবে তো। মায়া চাকু ফেলে দিয়ে আমাকে চাপটে ধরলো। আমি এসে মায়াকে জড়িয়ে নিলাম। রাতে মায়ার আমার বিয়ে হলো। মামি ও আন্টি মিলে মায়াকে আমার রুমে দিয়ে আসে। আমি সবার সাথে কিছুক্ষণ কথা বলে তানিশাকে নিয়ে রুমে আসি। তানিশাকে রুমে আনার কারণ আছে। কারণ হচ্ছে মায়া কি রিয়াক্ট করে এটা দেখার জন্য। রুমে আসতেই মায়া তানিশাকে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তো অবাক। সারা রাত তানিশাকে নিয়ে কাটিয়ে দিল।
আমি বেচারা রোমান্টিক গানের বদলে ছাকা খাওয়ার গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মা আমাকে জোরে ধরে শুয়ে আছে। আমার মাথায় শয়তানি বুদ্ধি ভর করলো। আমি মায়ের নাক টিপে ধরি। মায়ের নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, তাই মুখ খুলে শ্বাস নিচ্ছে। এই সুযোগে আমি 4 ঠোঁট এক করে দিই। 3 মিনিট পর মায়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আমি দুষ্টুমি করে এসে বললাম, কি হয়েছে মায়া, এমন করছো কেন? কি হয়েছে তাই না, দেখাচ্ছি মজা। এ বলে মায়া আমাকে মারতে লাগলো। আমি আস্তে আস্তে মাকে থামিয়ে জড়িয়ে নিলাম। এভাবে দুষ্টু মিষ্টি রোমান্টিক ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের 2 বছরটা পার হয়ে গেল। এবার বর্তমানে ফিরে। রাতে মায়েকে ছেড়ে ঘুম আসছিল না। সত্যি বলতে বিয়ের পর আজকে প্রথম মায়েকে ছেড়ে ঘুমোতে হচ্ছে, তাই ঘুম আসছে না দেখে ছাদে বসে তারা গুনছি। 1 2 3 4। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। জানি মায়া এসেছে, তাই ওভাবে বসে তার কথা শুনছি। মায়া পিছনে দাঁড়িয়ে বলল, এই আপনি কেমন বর? কোথায় বউয়ের অভিমান ভাঙাবেন তা না করে ছাদে বসে তার শুনছেন? কেন, তুমিই তো বললে 7 দিন আমি যেন তোমার ধারে কাছেও না গেছি, তাই এখানে বসে তারা গুনছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আপনারই নিতে এসেছি, চলেন ঘুমাবেন। তুমি যাও, আমি একটু পরে ঘুমাবো। না, আপনি আমার সাথেই যাবেন, আমার ঘুম পাচ্ছে, চলেন। তোমার ঘুম পাচ্ছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। এখানে এসেছো কেন? কারণ আমি আপনাতে অবস্থা আপনার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসবে না। প্লিজ চলুন। এসব মিষ্টি কথা বলে কোনো লাভ হবে না। আমি আজকে পাশের রুমে গিয়ে ঘুমাবো। ইনফ্যাক্ট এই 7 দিন আমি তোমার আশেপাশে আসবো না। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আমি না, বাড়াবাড়ি তুমি শুরু করেছো। তাই তুমি যদি আমার রাগ ভাঙাতে পারো তাহলে তোমার সাথে যাবো, নয়তো না। মায়ের রাগ ভাঙানোর জন্যই সরি বললো। এতেও কাজ হলো না দেখে মায়ে কিছু সময় জোক শোনালো, কিন্তু এতে আমার রাগ কমলো না। এবার মায়ে কিছু একটা ভেবে কান্না করে দিল। ব্যাস হয়ে গেল, আমার রাগ সব ধুয়ে মুছে শেষ হয়ে গেল। আমি ব্যস্ত হয়ে পড়ি মায়েকে নিয়ে। আমার একটাই দুর্বলতা, সেটা হলো আমি মায়ের চোখে পানি দেখতে পারি না, কেন জানি কষ্ট হয়। তাই মায়েকে জড়িয়ে বললাম, বেশ ভালোই তো, আমার দুর্বলতাটাকে কাজে লাগিয়ে যাচ্ছ। কি করব, আপনি তো বললেন আপনার রাগ ভাঙাতে হবে, তাই একটু টেকনিক করে এই নাটকটা করলাম। কেমন হয়েছে আমার অভিনয়? অনেক সুন্দর। তুমি যদি অভিনয় জগতে যেতে না, তাহলে আমি নিশ্চিত একদিন তুমি অস্কার হাসিল করতে। অস্কারের থেকে দামি জিনিস আমার কাছে আছে। অস্কারের থেকে দামি জিনিস কি, সেটা দেখি। আপনি আপনি আমার 7 রাজার ধন। অনেক সাধনার পরে আপনাকে পাওয়া, তাই এই পৃথিবীর সব কিছুর থেকে আপনি আমার কাছে অনেক দামি। মায়ের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। চোখ থেকে দুপোটা পানি বের হলো, আর সেই পানি মায়ের নিজেতে মুছে দিয়ে কাঁধে মাথা রেখে হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। ঘড়িতে রাত 11টা। আমি মায়েকে পাজা কোলে করে নিয়ে ছাদ থেকে রুমে নিয়ে আসলাম। মায়েকে বিছানায় শুয়ে আমি মায়ের উপর শুয়ে মায়ের কপালে চুমু দিলাম। তারপর মায়ের কোমল ঠোঁটে কিস করব, সেই সময় তানিশের ঘুম ভেঙে যায়। আমার রোমাঞ্চের 12টা বাজিয়ে দিয়ে মায়ের তানিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমি সুদীর্ঘ শ্বাস ফেলে মায়ের সাথে মিলে তানিশের সাথে কথা বলতে থাকি। তানিশা খিলখিল করে এসেই যাচ্ছে। মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওদের দুজনকে জড়িয়ে বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তিশা দিয়ে গেছে, আর শ্রেষ্ঠ সুখ তুমি দিয়ে যাচ্ছ। এই রাতকে সাক্ষী রেখে বলছি, অনেক ভালোবাসি তোমাদের দুজনকেই। আর আপনারাও দোয়া করবেন যেন এভাবে ভালোবেসে যেতে পারি। আল্লাহ হাফেজ।